Good and Evil, EP 11 to 20. এপিসোডের শুরুতে আমরা চুনিয়াওদের দেখতে পাই। তারা যখন সেখানে ছিল তখনই চুনিয়াও একটি আওয়াজ শুনতে পায়। তখন শিয়াওশান বলে যে এটা হলো জুয়েলাং গোষ্ঠীর লোক, তারা এখানে আইস ফায়ার হোলি স্টোন নিতে এসেছে। এই কথা বলে সে যুদ্ধ করতে যেতে লাগে, আর তখনই তার সামনে কঞ্চি চলে আসে আর সে তাকে বলে যে তুমি যেও না। আর তখন শিয়াওশান বলে যে সেই জুয়েলাং গোষ্ঠী আমার পরিবারকে মেরেছে আর তারা আমার প্রজাদের অনেক রক্ত ঝরিয়েছে, আমি এগুলো ভুলিনি, আর এখন আমি আর তোমার পালক ঈশ্বর নই। আর শিয়াওশান যখন এই কথা বলে তখনই কঞ্চি তার সামনে থেকে সরে যায়, আর এরপরে শিয়াওশান যুদ্ধ করতে চলে যায়। আর তখন চুনিয়াও তাদেরকে সেখানে থাকতে বলে সেও চলে যায় তাকে সাহায্য করার জন্য। তো আমরা দেখতে পাই হ্যান আর কঞ্চি তার কথা শোনে না, তারা দুইজন লুকিয়ে থেকে তাদের ফাইট দেখতে থাকে। আর ফাইটের এক পর্যায়ে জুয়েলাং কাবিলার লিডার শিয়াওশানকে বলছিল যে তোমার জন্যই তোমার বাবা এবং তোমার ভাই মারা গিয়েছে, কারণ তুমি কিং ইউনং এর প্রেমে পড়েছিলে। এখন কি তুমি আমার কাছ থেকে বল্লা নিতে চাও নাকি? কিন্তু আফসোস তুমি অনেক দুর্বল হয়ে গেছো। এই কথা শুনে শিয়াওশান অনেক রেগে যায়। এরপরে সে তার সাথে ফাইট করতে থাকে, আর ফাইটের এক পর্যায়ে জুয়েলাং গোষ্ঠীর লিডার তার পেটে চাকু মেরে দেয়। আর এরপরে সে আইস ফায়ার হোলি স্টোনটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই স্টোনের আধ্যাত্মিক শক্তির কারণে সে দূরে চলে যায়। এটা দেখে সে তার সকল ডিমনদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো তখন আমরা আরো একটি ডিমনকে দেখতে পাই যে কিনা মহলে এন্ট্রি করে। আর তখন কঞ্চি শিয়াওশানকে দেখে অনেক কান্না করছিল, আর কঞ্চিকে কান্না করতে দেখে চুনিয়াও শিয়াওশানকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু চুনিয়াও তাকে ঠিক করতে পারে না। আর তখন শিয়াওশান বলে যে এটি একটি আত্মা গ্রাসকারী তলোয়ার, আর যেটির কারণে আমার অভ্যন্তরীণ আত্মা ভেঙে গিয়েছে, তাই আমাকে বাঁচানো অসম্ভব। আর তখন শিয়াওশান কঞ্চিকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, আর ভবিষ্যতে আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না, তাই তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর তখন কঞ্চি বলে যে আমি চাই না যে তুমি মারা যাও, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। এই দৃশ্যটি অনেক কষ্টের ছিল। তোমরা যদি এর ফিলিংস পেতে চাও তাহলে অবশ্যই অরিজিনাল এপিসোডটি একবার দেখো। তো এরপরে শিয়াওশান মারা যায়। মারা যাওয়ার পরে তার গলায় যে আইস ফায়ার হোলি স্টোনটি ছিল সেখান থেকে একটি পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টাল থেকে চুনিয়া আর হ্যান্ড কঞ্চিকে নিয়ে সেই পোর্টালের মধ্যে চলে যায়। আর তাদেরকে পোর্টালের ভিতরে যেতে সেই ডেমনটিও দেখছিল, আর এরপরে সেও তার মধ্যে প্রবেশ করে। আর এই ডেমনটিকে এখন পর্যন্ত তার কোনো পরিচয় বলা হয় না। তো এরপর আমরা চুনিয়াদের দেখতে পাই তারা টাইম ট্রাভেল করে জুয়েলাং গোষ্ঠীর সময় অর্থাৎ শিয়াওশানের যুগে চলে যায়, যে সময় শিয়াওশান একজন প্রিন্সেস ছিল। আর তখনই সেখানে শিয়াওশান চলে আসে। শিয়াওশান এসে তাদের তিনজনের সাথে পরিচিত হয় এবং তাদেরকে মহলে নিয়ে চলে আসে। আর শিয়াওশানকে জীবিত দেখে হ্যান বলে যে শিয়াওশান তো কিছুক্ষণ আগেই মারা গেল, তাহলে সে এখানে জীবিত কিভাবে? তখন চুনিয়াও বলে যে শিয়াওশান তো মারা গিয়েছে, কিন্তু আইস ফায়ার হোলি স্টোন থেকে যে পোর্টাল ওপেন হয়েছিল তার মাধ্যমে আমরা 1000 বছর আগে চলে এসেছি। এই কথা শুনে কঞ্চি অনেক রেগে গিয়ে বলে যে এতে আমার কোনো যায় আসে না, আমি এখনই শিয়াওশানের সাথে দেখা করতে যাচ্ছি। আর তখন হ্যান তাকে থামিয়ে বলে যে শিয়াওশানের আমাদের মনে নেই, আর নাই সে তোমাকে চিনে। তখন চুনিয়াও বলে যে আমরা এখানকার বিষয়ে কিছু জানি না, যদি শিয়াওশানকে জীবিত করতে হয় তাহলে আমাদের একটি রাস্তা বের করতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। আর তখন কঞ্চি কিছুক্ষণ ভাবার পরে চুনিয়াওকে বলে যে আপনি তো আমাকে বলেছিলেন যে অ্যাডোনিস ফ্লাওয়ার, যেটা জিয়াওয়ের পরিবারের একটি পবিত্র জিনিস, আর এই ফুল দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়, কেননা আমরা সেই ফুলটি চুরি করে এখান থেকে চলে যাই, আর যেটা নিয়ে গিয়ে তারা শিয়াওশানকে বাঁচাতে পারে। প্রথমে তো চুনিয়াও রাজি হচ্ছিল না, কিন্তু কঞ্চির বারবার রিকোয়েস্টের কারণে সে রাজি হয়ে যায়। আর তখন সেখানে শিয়াওশান চলে আসে। আর তখন কঞ্চি শুধুমাত্র শিয়াওশানের দিকেই তাকিয়েছিল, আর তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শিয়াওশান তাকে জিজ্ঞাসা করে যে বন্ধু তুমি কে? তখন কঞ্চি বলে যে আমি ফেদার ক্ল্যান থেকে কঞ্চি। তখন শিয়াওশান বলে যে এই গোষ্ঠী তো আমাদের গোষ্ঠী থেকে অনেক দূরে, তো তোমরা এখানে কি করতে এসেছো? তো চুনিয়াও আর কঞ্চি কি বলবে সেটা ভাবছিল। তখনই হ্যান বলে যে আমাদের জুয়েলান গোষ্ঠী কিডন্যাপ করে নিয়েছিল, কারণ আমার মাস্টার হালকা পাতলা জাদু জানতো, যার জন্য সে তাকে সেনাতে যোগ দিতে চাইছিল। আর তখন হ্যান চুনিয়াওয়ের দিকে তাকিয়ে বলে যে আমি ঠিক বলছি না। আর তখন চুনিয়াও তার কথাই সম্মতি দেয়। আর এই কথা শুনে শিয়াওশান বলে যে এখন আর আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে কালকে আমার সাথে যেতে পারেন। এর পরবর্তী সিনেমা দেখতে পাই শিয়াওশান তাদেরকে নিয়ে তার মহলে চলে আসে। তখন শিয়াওশান তার মেয়ের যার নাম ছিল লিয়ান ই তাকে বলে যে এরা আমাদের অতিথি, তাদের থাকার ব্যবস্থা করো। আর আমরা জানতে পারি শিয়াওশান তার মেয়ে লিয়ান ই এর উপরে অনেক বেশি বিশ্বাস করত। আর তখনই সেখানে একটি সার্ভেন্ট যাচ্ছিল, আর তার হাত থেকে একটি বাক্স পড়ে যায়, আর সেই বাক্সতে আমরা অ্যাডোনিস ফ্লাওয়ার দেখতে পাই। আর তখন কঞ্চি সেই বাক্সটি তাকে তুলে দেয়, আর এরপরে সেই সার্ভেন্টটি সেই বক্সটি আরো একটি বড় বক্সে নিয়ে গিয়ে রাখে।
আর সেই বক্সটি যেন কঞ্চিটা চিনতে পারে, যেটার জন্য সেই বক্সে একটি চিহ্ন তৈরি করে। তো তখন মেড লিয়ান কঞ্চিকে বলে যে আমাদের রাজকুমারী কিং ইউ নং এর সাথে বিয়ে করতে চলেছে আর সেই বাক্সগুলো সেখানেই যাবে। এই কথা শুনে কঞ্চি অনেক মন খারাপ করে, আর কঞ্চিকে মন খারাপ করতে দেখে চুনাইয়াও আর হ্যান প্ল্যান করে যে তারা আজ রাতেই অ্যাডোনিস ফ্লাওয়ার চুরি করে এখান থেকে চলে যাবে। অন্যদিকে শিয়াওশান তার মেয়েটকে জিজ্ঞাসা করছিল যে কিং ইউ নং তার সাথে বিয়ে কি জন্য করবে, সে তো আমাদের শত্রু, আমি ভয় পাচ্ছি যে সে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না। তো এখন থেকে আমরা লিয়ানিকে লিয়ান বলে রাখবো। তো তখন লিয়ান শিয়াওশানকে বলে যে আপনি তো তার প্রথমে জীবন বাঁচিয়েছিলেন, যার জন্য সে হয়তোবা প্রথমে আপনাকে ভালোবেসে ফেলেছে। রাজকুমারী আপনি টেনশন করেন না, আমাদের জুইলান গোষ্ঠীর থেকে কোনো বিপদ নেই। তখনই সেখানে কঞ্চি চলে আসে আর সে শিয়াওশানকে বলে যে সে সেই মহল ছেড়ে চলে যাবে। আর তখন শিয়াওশান তাকে যাওয়ার পারমিশন তো দিয়ে দেয় এবং তার পাশাপাশি সে তাকে এটাও বলে যে যদি সে চায় তাহলে সে তার রক্ষকও হতে পারে। এটা শুনে তো কঞ্চি অনেক খুশি হয়ে যায় আর এরপরে সে চুনাইয়ের কাছে চলে আসে আর এরপরে সে সেই বক্সের চাবি হ্যানকে দেয় আর সে তাদেরকে বলে যে শিয়াওশান আমাকে এখন তার রক্ষক বানিয়ে ফেলেছে, যার কারণে আমার এখন এখানে আর কোনো টেনশন নেই, আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। তো এরপরে চুনিয়াও আর হ্যান যখন সেই বক্সটি ওপেন করে তখন তারা সেখানে অ্যাডোনিস ফ্লাওয়ার দেখতে পায় না, আর যেটাতে চুনিয়া বুঝতে পারে যে এই ঘরে তারা বাদেও আরো একটি লোক আছে। আর তখনই সেখান থেকে একটি লোক বের হয়ে যায়, যেটার জন্য তারা সেই লোকটির পিছু করে। অন্যদিকে আমরা শিয়াওশানকে দেখতে পাই সে বইয়ের সাজে সেজে বসেছিল আর সে কিং ইউ নং এর আসার অপেক্ষা করছিল। তো এরপরে কিং ইউ নং যখন আসে তখন সে শিয়াওশানের ওড়না সরিয়ে তাকে বলে যে তুমি কে আর শিয়াওশান কোথায়। আর এই কথা শুনে শিয়াওশান তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই শিয়াওশান আর সেই জিয়াও পরিবারের রাজকুমারী। তখন কিং ইউ নং তার কথা মানতে চায় না, সে বলে যে আমি যখন আহত হয়েছিলাম তখন একটি মেয়ে আমাকে বাঁচিয়ে পাহাড়ের নিচে নিয়ে গিয়েছিল, সে আমার চিকিৎসা করেছে এবং আমার যখন জ্ঞান ফিরে তখন সে আমাকে বলেছিল যে সে জিয়াও পরিবারের তৃতীয় রাজকুমারী শিয়াওশান, কিন্তু সেই মেয়েটি তুমি ছিলে না, তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো। আর তখন এই কং ইউ নং শিয়াওশানের মেয়েদের কথা মনে করে আর এরপরে সে তাকে খুঁজতে বের হয়ে আসে। আর আমরা দেখতে পাই সেই মেয়েটি লিয়ানই ছিল আর আমরা দেখতে পাই লিয়ান গেটে দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনছিল। লিয়ান যখন কিং ইউ নং কে দেখতে পায় তখন সে সেখান থেকে চলে যায় আর তখন কিং ইউ নং ও তার পিছু করে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শিয়াওশান জেনে গিয়েছিল যে তার অ্যাডোনিস ফ্লাওয়ার কেউ চুরি করে নিয়েছে। এরপরে সে তার সকল গার্ডদের জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে যদি কেউ এটি নিয়ে থাকো তাহলে এখনই বলে দাও, তা না হলে তোমাদের শাস্তি অনেক কঠোর হবে। আর তখন কঞ্চি এসে শিয়াওশানকে বলে যে লিয়ানি সেই অ্যাডোনিস ফ্লাওয়ার চুরি করেছে, কারণ সেই ফ্লাওয়ার পর্যন্ত যাওয়ার সিক্রেট রাস্তা শুধুমাত্র সেই জানতো আর এটাতে লিয়ান রাজি হয় না। তখন শিয়াওশান লিয়ানকে বলে যে গতকাল আমার বিয়ে ছিল কিন্তু আমি তোমাকে দেখতেই পাইনি, অবশ্য আমরা তো একে অপরকে অনেক বছর ধরেই চিনি, কিন্তু তোমার জানা উচিত যে আমাকে যে ধোকা দেবে তার অনেক কঠোর শাস্তি হয়। আর তখন শিয়াওশান লিয়ানকে মারার জন্য কঞ্চি সরাট নিতে যাচ্ছিল তখনই সেখানে কিং ইউ নং চলে আসে আর সে লিয়ানকে বাঁচিয়ে শিয়াওশানকে বলে যে যদি তুমি তাকে মারতেই চাও তার আগে তুমি এটার ভালোভাবে পরীক্ষা করে নাও যে সে এটা করেছে কিনা। তখন শিয়াওশান বলে যে আমি ভালোভাবে পরীক্ষা করেছি, অ্যাডোনিস ফ্লাওয়ার আমার পরিবারের একটি ঐতিহ্য আর সেটি লিয়ানই চুরি করেছে। তখন কিং ইউ নং লিয়ানকে বাঁচানোর জন্য বলে যে তুমি ভুল বুঝছো, গতকাল লিয়ান আমার সাথেই ছিল। তখন শিয়াওশান বলে যে তুমি এগুলো কি বলছো। তখন কিং ইউ নং বলে যে যুদ্ধে সে আমাকে বাঁচিয়েছিল, তুমি না, আর যার জন্য আমি তাকেই বিয়ে করব। আর তখন শিয়াওশান বলে যে আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর যেটা সত্য লিয়ানই তোমাকে বলবে। তখন লিয়ান শিয়াওশানকে বলে যে কিং ইউ নং এর যখন জ্ঞান ফিরে তখন আমি তাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি রাজকুমারী, কিন্তু এখন আমরা একে অন্যকে অনেক ভালোবাসি। আর সত্যটা জানার পরও কিং ইউ নং এর কোনো যাই আসে না আর সেই লিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জিয়াওকে তার স্বামী আর তার মেয়ের ধোকা দেওয়ার জন্য সে অনেক কষ্ট পেয়েছিল, যেটাতে সে কাঁদতে থাকে, কিন্তু কঞ্চি তাকে সামলানোর চেষ্টা করছিল। হ্যান আর চুনিয়াও এখন পর্যন্ত আইস ফায়ার হোলি স্টোন খুঁজছিল যেটাতে তারা ফিউচারে যেতে পারে। তখনই কঞ্চি এসে তাদেরকে বলে যে শিয়াওশান অনেক মন খারাপ করে বসে আছে কারণ কিং ইউ নং গতকালকে লিয়ানের সাথে ছিল। তখন চুনিয়া বলে যে তোমার এই বিষয়ে জানানোর কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র অ্যাডোনিস ফ্লাওয়ার খোঁজো যেটাতে জিয়াও ঠিক হতে পারে, আর আমি আইস ফায়ার হোলি স্টোন খুঁজছি। কিন্তু আমরা দেখতে পাই কঞ্চি অ্যাডোনিস ফ্লাওয়ার খোঁজার পরিবর্তে সে শিয়াওশানের সাথে কথা বলেই অনেক খুশি থাকে। তখনই কঞ্চি শিয়াওয়ের একটি পেন্টিং এ একটি ডায়েরি পায়, সেই ডায়েরিতে পাস্টের কিছু ঘটনা লেখা ছিল। সেখানে লেখা ছিল শিয়াওশানেরা যখন যুদ্ধ করে আবারও ফিরে আসছিল তখন তারা সেখানে কিং ইউ নং কে আহত অবস্থায় দেখতে পেয়েছিল। তখন শিয়াওশান তার মেয়ে লিয়ানকে বলছিল যে আমাদের একে চিকিৎসা করার জন্য আমাদের মহলে নিয়ে যেতে হবে। তখন লিয়ান বলে যে এ তো আমাদের শত্রু, তাকে আমরা নিয়ে যেতে পারি না, তা না হলে এটা তো নিয়মের বিরুদ্ধে হবে। তো আমরা দেখতে পাই শিয়াওশান তার কোনো কথা শোনে না, সে কিং ইউ নং কে নিয়ে তার মহলে চলে আসে।
আর এরপরে সে তার সেবা করতে থাকে। কোথাও না কোথাও সে তাকে পছন্দ করতে শুরু করেছিল, আর এই কথাটা শিয়াওশানের বাবাও জেনে গিয়েছিল। তখন শিয়াওশানের বাবা শিয়াওশানকে বলছিল যে তুমি কি আমাদের শত্রুকে চিকিৎসা করে আমাদের বিরুদ্ধে যেতে চাচ্ছ? এমনকি তার বাবা কিং ইউনং এর সাথে তার দেখা করাও বন্ধ করে দেয়। এই কথা বলে তার বাবা চলে যায়। তখন লিয়ান শিয়াওশানকে বলে যে আপনার বাবা তো আপনার ভালোর জন্য এই কাজটি করছে, কারণ সে তো আমাদের শত্রু, তাকে চিকিৎসা করে ঠিক করাটা ঠিক হবে না। তারপরেও শিয়াওশান লিয়ানকে বলে যে আমার বাবা কিং ইউনংকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, আমি সেখানে যেতে পারবো না, তুমি কি তার সাথে দেখা করে আসতে পারবে? আর তখন শিয়াওশান কিং ইউনংকে মনে করে তার এবং কিং ইউনং এর একটি পেইন্টিং আর্ট করে। আর তখন চিন প্রেজেন্টে আসে। আর তখন কঞ্চি এগুলো পড়ার পরে সে বলে যে তুমি শিয়াওশান তো অবশ্যই, কিন্তু তুমি আমার শিয়াওশান না, কারণ তুমি কিং ইউনংকে ভালোবাসো। অন্যদিকে চুনেয়াও আর হ্যান মহলের গুপ্তচরের কাজ করছিল। তখনই তারা দেখতে পায় একটি সার্ভেন্ট একটি লেটার অনেক টুকরো করে পুকুরে ফেলে দেয়, আর সে তারপর সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়াও সেখানে গিয়ে সেই লেটারটি পানি থেকে বের করে তার জাদু দিয়ে আবারও ঠিক করে ফেলে। আর সেই লেটারটি পড়ে তারা বুঝতে পারে যে কেউ কিং ইউনংকে মারতে চলেছে, আর তারা লিয়ানের উপরে সন্দেহ করে। তখন হ্যান বলে যে আমার মনে হচ্ছে লিয়ানই এমনটা করতে পারে, যদি সে তার রাজকুমারীকে ধোকা দিতে পারে তাহলে কিং ইউনংকেও সে বিষ দিয়ে মারতেও পারে। অন্যদিকে কঞ্চি শিয়াওশানকে এসে বলছিল যে কঞ্চি তো লিয়ানের সাথে বিয়ে করতে চলেছে, কিন্তু আপনি তো তাকে বাঁচিয়েছিলেন, সে আপনার সাথে এমনটা কিভাবে করতে পারে? আর তখন শিয়াওশান তাকে থামিয়ে বলে যে সে লিয়ানকে বিয়ে তো ঠিকই করছে, কিন্তু সে আমার মনে অবশ্যই আছে। তখন একটি মেয়ে শিয়াওকে এসে বলছিল যে কিং ইউনং আপনাকে গার্ডেন ডাকছে। তো শিয়াওশান আর কঞ্চি যখন সেখানে যায় তখন সে দেখে যে লিয়ান খুব সুন্দর করে কিং ইউনংকে চা দিচ্ছিল। এটি দেখে শিয়াওশানের ভালো লাগে না। তখন শিয়াওশান কিং ইউনংকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাও? আর তখন কিং ইউনং বলে যে আমি লিয়ানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর তখন কঞ্চি তাদের কথার মাঝখানে বলে যে এই সকল কথা তো আপনাকে রাজকুমারীকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। আর তখন কিং ইউনং বলে যে তুমি একজন চাকর, চাকরের মতোই থাকো, তোমার আমাদের মধ্যে আসার কোনো দরকার নেই। এই কথা শুনে শিয়াওশান বলে যে সে যা কথা বলেছে তা সকলেই ঠিক বলেছে, আর তুমি যে লিয়ানকে বিয়ে করছো এটা কি ঠিক? আর তখন কিং ইউনং বলে যে আমি তোমাকে বিয়ে করেছি, এটা আমার ভাগ্য খারাপ ছিল, কিন্তু আমি লিয়ানকে ভালোবাসি। আর তখন শিয়াওশান বলে যে তাহলে কি তুমি আমাকে তোমার বিয়ের শুভেচ্ছা জানানোর জন্য ডেকেছো নাকি? আর তখন শিয়াওশান বলে যে তুমি যদি এটার জন্যই আমাকে দেখো তাহলে তুমি এটা জেনে রেখো যে আমিও কিন্তু একটি গোষ্ঠীর রাজকুমারী, আর যদি তুমি এমন করো তাহলে আমাদের মধ্যে যুদ্ধ ছাড়া আর কিছুই হবে না। আর তখন কিং ইউনং শিয়াওশানকে বলে যে তাহলে আমরা একটি প্রতিযোগিতা করি, যদি আমি জিতি তাহলে আমি লিয়ানকে বিয়ে করব, তুমি কোনো বাধা দিবে না, আর যদি তুমি জিতো তাহলে আমি লিয়ানের সাথে তো থাকতে পারবো না, কিন্তু আমি তার জন্য তো মরতে পারি তাই না, তুমি আমাকে মেরে ফেলো। আর তখন শিয়াওশান বলে যে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি তার জন্য মরতেও রাজি হচ্ছ। আর তখন কিং ইউনং বলে যে আমি যদি লিয়ানের সাথে না থাকি তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। আর তখন শিয়াওশান তার সাথে প্রতিযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। তখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে লিয়ান দেখতে পায় যে কিং ইউনং হারতে চলেছে, যেটাতে সে কিং ইউনং এর সামনে চলে আসে, যেটাতে শিয়াওশান তাকে আর আক্রমণ করে না, সে থেমে যায়। আর আমরা দেখতে পাই লিয়ান অজ্ঞান হওয়ার নাটক করে, তার তো কিছুই হয়েছিল না, কিন্তু সে শুধুমাত্র শিয়াওশানকে অপমান করবে যার জন্য সে এমনটা করে। এটাতে কিং ইউনং অনেক রেগে যায় আর লিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে শিয়াওশান অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, সে বলে যে আমি জিতেও হেরে গেলাম। তো এরপরে কঞ্চি চুনেও এর কাছে আসে আর তাকে বলে যে আপনার শিয়াওশানকে সাহায্য করতে হবে, আমি তাকে এভাবে নিরাশ থাকতে দেখতে পারি না। একথা শুনে চুনিয়াও কঞ্চিকে বলে যে তাহলে তুমি কি করতে চাও? আর তখন কঞ্চি বলে যে আমি শুধুমাত্র তাকে রক্ষা করতে চাই। এই কথা শুনে চুনিয়াও বলে যে তাহলে শিয়াওশানকে কে বাঁচাবে? আমাদের তার সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের শুধুমাত্র অ্যাডোনিস ফ্লাওয়ার আর আইস ফায়ার হোলি স্টোনটি খুঁজতে হবে, এই কাজ ব্যতীত তোমার মনে আর অন্য কিছুই থাকা উচিত না। এই কথা শুনে কঞ্চি সেখান থেকে চলে যায়। আর কঞ্চির চলে যাওয়ার পরে হ্যান চুনিয়াওকে বলছিল যে তোমার মন কত নিষ্ঠুর, আর তুমি নিষ্ঠুর হবেই বা না কেন, কারণ তুমি তো কাউকে কোনোদিন ভালোই বাসোনি, যার জন্য তুমি এই অনুভূতিটি বুঝতেই পারবে না। আর তখন চুনিয়াও বলে যে যদি আমি না জানি তাহলে তুমি বলে দাও যে ভালোবাসা কি, আর এই অনুভূতিটা আমি কিভাবে বুঝতে পারবো? আর তখন হ্যান বলে যে তোমার সাথে কথা বলাটাই বেকার। এই কথা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু সে মাঝ রাস্তায় থেমে বলে যে আমি এখান থেকে কেন যাচ্ছি। আর এরপরে সে চুনিয়াওকে সেই রুম থেকে বের করে দরজা আটকে দেয়। আর চুনিয়াওকে বাড়ি বের করে দেওয়ার পরে হ্যান বলে যে আমি তাকে বাইরে বের করে দিলাম কেন, বাইরে তো অনেক ঠান্ডা। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে শিয়াওশানের মন্ত্রীরা তাকে বলছিল যে আমাদের শত্রু আমাদের সাথে যুদ্ধ করতে চলেছে। আর তখন শিয়াওশান বলে যে আমাদের গোষ্ঠী আর কিং ইউনং এর গোষ্ঠী মিলে তাদেরকে হারিয়ে দিবে, আমি কিং ইউনং এর সাথে কথা বলবো। আর সেখান থেকে আসার পরে শিয়াওশান কঞ্চিকে বলছিল যে কিং ইউনং এর সাথে ফাইট করার সময় আমি আহত হয়েছিলাম, তুমি কি আমাকে মেডিসিন লাগিয়ে দিবে? আর তার ঘাও দেখে কঞ্চি পুরাতন কথাগুলো মনে করতে থাকে। আর
আর তখনই শিয়াওশান পিছনে তাকিয়ে তাকে বলে যে তুমি কি আমার জন্য কান্না করছো? আর তখন কঞ্চি বলে যে না, আমার চোখে কিছু চলে গিয়েছিল। এরপরে শিয়াওশান কিং ইউনং এর সাথে দেখা করতে আসে। আর তখন কিং ইউনং শিয়াওশানকে বলে যে আমি 3 দিন পর লিয়ানকে বিয়ে করতে চলেছি, আমি তোমাকে এটা বললাম কারণ আমার এটা দায়িত্ব ছিল। তখন শিয়াওশান বলে যে তুমি কি ভয় পাও না যে আমি লিয়ানকে আবারও আঘাত করতে পারি? আর তখন শিয়াওশান বলে যে কিন্তু এখন তুমি টেনশন করো না, প্রথমে তো আমি তোমাকে ভালোবাসতাম, যার কারণে লিয়ান যদি তোমার সাথে থাকতো তাহলে আমার অনেক খারাপ লাগতো, কিন্তু এখন আমার এটাতে কোনো যায় আসে না যে কে তোমার সাথে আছে কি নেই। তখন কিং ইউনং বলে যে ঠিক আছে, তুমি যেহেতু বুঝতে পেরেছো এটা তোমার জন্যই ভালো। তখন কিং ইউনং বলে যে আমার তোমার সাথে কথা বলা বাদেও আরো অনেক কাজ আছে। তখন শিয়াওশান বলে যে আমি তোমার সাথে এখানে কথা বলতে আসিনি। আর এরপরে শিয়াওশান কিং ইউনংকে বলে যে আমাদের গোষ্ঠীর উপরে শত্রুরা আক্রমণ করতে চলেছে, যার জন্য আমাদের একসাথে হয়ে তাদের সাথে লড়াই করতে হবে। আর তখন কিং ইউনং বলে যে ও তার মানে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো, কারণ আমাকে ছাড়া তো তুমি এই যুদ্ধটি জিততেই পারবে না। কিন্তু শিয়াওশান তাকে যুদ্ধের পরিকল্পনা এত সুন্দরভাবে বলছিল যেটাতে কিং ইউনং তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর সে তাকে সুইট ভাবে দেখতে থাকে। আর তখন সেখানে লিয়ান চলে আসে আর তাদেরকে কথা বলতে দেখে সে তাদের কথা শুনতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই 3 দিন পার হয়ে যায়, কিং ইউনং আর লিয়ান বিয়ে করে ফেলেছিল আর তখন তাদের বাসরাত ছিল। আর তখন চুনিয়াও আর হ্যান তাদের উপরে নজর রাখছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে লিয়ান কিং ইউনং কে বিষ দিয়ে মেরে ফেলবে। তো লাস্টে লিয়ান কিং ইউনং কে গোসল করতে পাঠিয়ে দেয় আর সেই সুযোগে চুনিয়াও আর হ্যান সেখানে পয়জন খুঁজতে থাকে, কিন্তু তারা দুজন সেখানে কোনো পয়জন পায় না। আর তখনই সেখানে লিয়ান আসতে চলেছিল, যেটার জন্য চুনিয়াও হ্যানকে একটি আলমারির ভিতরে ঢুকিয়ে দেয় এবং সেও লুকিয়ে পড়ে। তখন সেখানে লিয়ান চলে আসে আর লিয়ান যখন আলমারির গেটটি খোলার চেষ্টা করে তখন সে আর খুলতে পারে না, কারণ হ্যান ভিতর থেকে সেটা ধরে রেখেছিল। আর সে অনেক চেষ্টা করার পরে যখন খুলতে পারে না তখন কিং ইউনং তাকে ডাক দেয় আর যেটাতে সেই আলমারিটি না খুলে সেখান থেকে চলে যায়। আর লিয়ান যখন সেখান থেকে চলে যায় তখনই চুনিয়াও এসে হ্যানকে বের করে আর আমরা দেখতে পাই লিয়ান কিং ইউনং এর কাপড়ে নেশা জাতীয় কিছু একটা মিশিয়েছিল, যেটার জন্য হ্যান তার কন্ট্রোল হারাতে থাকে আর সে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে তুমি এত সুন্দর কিভাবে হতে পারো, এই কথা বলে সে চুনিয়াকে কিস করে আর এরপরে সে পানিতে পড়ে যায়। তো এরপরে আমরা শিয়াওশানকে দেখতে পাই, সে মন খারাপ করে দাঁড়িয়েছিল, সে কিং ইউনং এর কথা ভেবে কান্না করছিল। তখন সেখানে কঞ্চি চলে আসে, কঞ্চি এসে তাকে বলে যে সে তার জন্য একটি ডিনার প্রস্তুত করেছে। আর তখন কঞ্চি বলে যে এগুলো সব সে নিজে তৈরি করেছে, অর্থাৎ রান্না করেছে আর কি। আর এরপরে কঞ্চি তাকে স্টিম বান খেতে বলে, স্টিম বান চাইনিজ ফুড ছিল। আর তখন সেই স্টিম বান দেখে শিয়াওশান বলে যে এর মধ্যে এত রেড বিন কেন? আর তখন কঞ্চি বলে যে যখন আমি মার্শাল আর্ট অনুশীলন করতাম তখন একজন আমাকে সব সময় লাল সিমের বান পাঠাতো, সে বলেছিল যে লাল মটরশুঁটি মিষ্টি, এটি মার্শাল আর্ট অনুসরণ করার পরে শারীরিক শক্তি পুনরায় পূরণ করার জন্য বিশেষভাবে উপযুক্ত। আর তখন শিয়াওশান বলে যে তুমি কি জানো এই লাল সিমের বানের ভালোবাসার অর্থ আছে? তখন কঞ্চি বলে যে হ্যাঁ, সে সবসময় জানতো। আর তখন শিয়াওশান কঞ্চিকে বলে যে তুমি কি সেই মেয়েটিকে খুঁজছো নাকি? তুমি যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে আগামীকাল আমি তোমার জন্য তাকে খুঁজে দিব। তখন কঞ্চি বলে যে এটা আমার দোষ যে আমি তাকে হারিয়ে ফেলেছি। তো এরপরে তারা ড্রিঙ্কস করে আর এরপরে শিয়াওশান কঞ্চিকে বলে যে যেহেতু তুমি আমার জন্য রান্না করেছো যার জন্য আমি তোমাকে আজ থেকে কুম্ফু শিখাবো, আর তুমি যদি তোমার ভালোবাসার মেয়েকে আবারও পেয়ে যাও তাহলে তুমি যেন তাকে রক্ষা করতে পারো। আর এরপরে শিয়াওশান তাকে ফাইট শিখাতে থাকে, অর্থাৎ কুম্ফু। তারা যখন কুম্ফু শিখছিল তখনই সেখানে আতশবাজি ফুটানো হয় আর তখনই শিয়াওশান সেই আতশবাজি দেখতে থাকে। আর শিয়াওশানকে আতশবাজি দেখতে দেখে কঞ্চির সেই কথা মনে পড়ে যখন তারা দুজনে একসাথে আতশবাজি দেখছিল। তো এর পরের দিন আমরা দেখতে পাই চুনিয়াও আর হ্যান একসাথে শুয়েছিল আর তখন চুনিয়াও এর চোখ খুলে আর তখন চুনিয়া ঘুম থেকে উঠে দেখে যে সে হ্যানের সাথে শুয়ে আছে। আর তখন হ্যানও জেগে যায় আর তখন হ্যান জেগে দেখে যে সে চুনিয়াওয়ের সাথে শুয়ে আছে। আর হ্যান যখনই দেখে সে চুনিয়াওয়ের সাথে শুয়ে আছে যেটাতে সে অনেক ভয় পেয়ে যায় আর সে লাথি মেরে চুনিয়াওকে ফেলে দেয়। আর তখন চুনিয়াও অনেক রেগে যায়, সে বলে যে তুমি আমাকে লাথি মারলে। আর তখন হ্যান বলে যে তাহলে তুমি আমার সাথে কেন এখানে, গতকাল রাতে আমাদের মধ্যে কি হয়েছিল? আর তখন চুনিয়া বলে যে তোমার কি মনে নেই গতকাল আমাদের কি হয়েছিল? আর তাদের এই অবস্থার জন্য হ্যান চুনিয়াওকে দায় দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে হ্যানের মনে পড়ে যায় যে গতকাল রাতে সে চুনিয়াওকে কিস করেছিল। আর তার যখন সেই কথাগুলো মনে পড়ে তখনই চুনিয়াও তাকে বলে যে তুমি কি এখনো আমাকে দোষী মনে করো আর তুমি কি এটার জন্য আমাকে দায় দিবে? আর তখন হ্যান এটা ভেবে অনেক লজ্জিত হয় আর তখন হ্যান তাকে আর কোনো দোষ দেয় না, সে লজ্জা পেয়ে চুনিয়াওকে তার জন্য খাবার আনতে পাঠিয়ে দেয়। তো এর পরবর্তী সিনে আমরা কিং ইউনং আর লিয়ানকে দেখতে পাই, তারা একসাথে খাবার খাচ্ছিল, যেখানে একটি সার্ভেন্ট তাদেরকে খাবার সার্ভ করছিল। আর তখন সেই সার্ভেন্টটি যখন তাদেরকে খাবার সার্ভ করছিল তখনই লিয়ান ইচ্ছা করে তার হাত জ্বালিয়ে নেয় আর সেই সার্ভেন্টকে মাফ করার বাহানা করে তার হাত থেকে একটি লেটার নিয়ে নেয়। আর সেই লেটারে কি লেখা ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। আর এরপরে চুনিয়াও আর হ্যান সেই সার্ভেন্টটিকে বাইরে যেতে দেখে, যে সার্ভেন্টটি লিয়ানকে খাবার দিচ্ছিল। আর তখন চুনিয়াও সেই সার্ভেন্টের হাতে একটি ট্যাটু দেখতে পায় আর তখন তার মনে পড়ে যে এরকমই একটি ট্যাটু সেই লিয়ানের হাতে দেখেছিল। আর তখন হ্যান বলে যে এই লোকটিকে দেখে মনে হচ্ছে হ্যান অবশ্যই কারোর সাথে জড়িত আছে, যার কারণে তারা সেই লোকটির পিছু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কিং ইউনং শিয়াওশানের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু শিয়াওশান তো কঞ্চির সাথে প্র্যাকটিস করছিল। আর তখন শিয়াওশানের মেট খিয়াও
শিয়াওশানকে ডাকার জন্য চলে যায়। আর তখন কিং ইউনাং তার জন্য অপেক্ষা করতে থাকে। তো সে যখন সেখানে ছিল তখন তার নজর একটি বক্সের দিকে যায়। আর তখন সে সেই বক্সটি খুলে একটি দুল দেখতে পায়। আর সেই দুল দেখে তার মনে পড়ে সে যখন আহত ছিল তখন তার বুকের উপর সেই দুলটি পেয়েছিল। আর তখন সে মনে করে যে এটা যদি লিয়ানের হয় তাহলে এটা শিয়াওশানের রুমে কি করছে। আর কিং ইউনাং যখন সেই দুল নিয়ে চলে যাচ্ছিল তখনই তার সাথে শিয়াওশানের দেখা হয়ে যায়। আর এরপরে সে শিয়াওশানকে জিজ্ঞাসা করে যে এই দুলটি কি তোমার? আর তখন শিয়াওশান বলে যে হ্যাঁ এটা আমারই, অনেক বছর আগে এটি আরো একটি হারিয়ে গিয়েছিল, কিন্তু তবুও আমি এটি অনেক যত্নে রাখি কারণ এটি আমার বাবা আমাকে গিফট করেছিল আর এটি পুরো পৃথিবীতে একটি রয়েছে। আর তখন এই কথা শুনে কিং ইউনাং তাকে তার দুল দিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই কিং ইউনাং শিয়াওশানের কথায় কোনো বিশ্বাস করে না। সে লিয়ানের কাছে আসে আর সেই দুলটি দ্বিতীয় যে দুলটি ছিল সেটি তাকে দেখায় আর তাকে বলে যে তোমার হয়তো বা মনে নেই কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার একটি দুল আমার কাছে রয়ে গিয়েছিল। আর সেই দুলটি দেখেই লিয়ান বুঝতে পারে যে এটা শিয়াওশানের, কিন্তু তবুও সে অভিনয় করতে থাকে যে এটা সে পরে আসবে এখন। আর সে কিছু দূর যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সে অজ্ঞান হওয়ার অভিনয় করছিল যেটাতে কিং ইউনাং এর মনোযোগ যেন অন্যদিকে চলে যায়। এখানে লিয়ান যা চাইছিল তাই হয়। কিং ইউনাং সেই দুলের কথা ভুলে যায় এবং তাকে সামলানোর চেষ্টা করে। আর যখন কিং ইউনাং তার চিকিৎসা করায় তখন সে জানতে পারে যে লিয়ান প্রেগনেন্ট। এই কথা শুনে কিং ইউনাং অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে চুনিয়াও আর হ্যান চলে আসে। আর চুনিয়াও এর বিশ্বাস হচ্ছিল না যে সে প্রেগনেন্ট, যেটাতে সে নিজে পরীক্ষা করে। আর তখন সে জানতে পারে যে হ্যাঁ লিয়ান সত্যি প্রেগনেন্ট, কিন্তু চুনিয়াও তো এখানে লিয়ানের সাথে কথা বলতে এসেছিল, যেতে সে কিং ইউনাংকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর তারা চলে যাওয়ার পরে লিয়ান চুনিয়াওকে বলছিল যে শিয়াওশান কি তোমাকে আমাকে মারার জন্য পাঠিয়েছে নাকি, কিন্তু তুমি আমার এখন কোনো ক্ষতি করতে পারবে না কারণ এই বাচ্চা সত্যি কিং ইউনাং এর। আর তখন চুনিয়াও বলে যে তুমি তো আমাকে ভুল ভাবছো, আমি শুধুমাত্র তোমার কাছে অ্যাডোনিস ফ্লাওয়ার নিতে এসেছি, আর তা না হলে আমি সবাইকে বলে দেবো যে তুমি একজন গুপ্তচর। তখন লিয়ান বলে যে তুমি আমাকে ধমক দিতে পারবে না। আর তখন চুনিয়াও বলে যে তোমার কাছে শুধুমাত্র কাল পর্যন্ত সময় রয়েছে, তুমি ভেবে নাও যে তুমি কি করবে, আর তা না হলে তুমি তো তার পরিণতি জানোই। এই কথা শুনে লিয়ান ভয় পেয়ে যায় আর চুনিয়াও সেখান থেকে চলে যায়। আর চুনিয়াও সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে একটি ডেমনিক এনার্জি চলে আসে। আর সে লিয়ানকে বলছিল আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কোনোদিনই ধরা পড়তাম না। তখন লিয়ান ভয় পেয়ে তাকে বলে যে তুমি কে। আর তখন সে বলে যে তুমি শুধুমাত্র এটা বুঝে নাও যে আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি। আর এর পরবর্তী সিনেমা দেখতে পাই লিয়ান হ্যানা চুনিয়াওকে একটি রেস্টুরেন্টে দেখেছিল। আর তখন রেস্টুরেন্টে এসে চুনিয়াওর কিছু অদ্ভুত লাগছিল, তার এখানে কিছু ঠিক মনে হচ্ছিল না। আর আমরা এখানে সেই মাস্ক পরা ডেমনটিকেও দেখতে পাই। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে তুমি তোমার চারপাশে দেখো, তোমার কি এখানে কিছু অদ্ভুত লাগছে না? আর আমরা দেখতে পাই হ্যানের তো এগুলোতে কোনো যাই আসে না, সে তো শুধুমাত্র খাবার খেতেই ব্যস্ত থাকে। আর তখন চুনিয়াওকে একটি মেড এসে সার্ভ করতে থাকে, কিন্তু চুনিয়াওয়ের সেই মেডের উপরে সন্দেহ হয় যেটাতে সে তার মাস্কটি সরিয়ে ফেলে। আর তখন সে দেখতে পায় সেখানে থাকা সকলেই ডেমন ছিল আর সেখানে থাকা সকল ডেমনদের সেই মাস্ক ছাড়া ডেমনটি কন্ট্রোল করছিল। আর আমরা দেখতে পাই যে সেই ডেমনরা যখন তাদের উপর আক্রমণ করে দেয় তখন হ্যান চুনিয়াওকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, যেটাতে তার সেই চিহ্নতে আঘাত লাগে আর যেটাতে চুনিয়াওয়ের বুকে ব্যথা হতে শুরু হয়ে যায়। আর তখন সেখানে লিয়ান চলে আসে। সে চুনিয়াওকে বলছিল যে তুমি 1000 বছরের পুরাতন ডেমন হলেও হবে কি, তুমি তো একজন বোকা, আর তুমি কিভাবে ভেবে নিলে যে আমি তোমাকে এখানে অ্যাডোনিস ফুল দেওয়ার জন্য ডেকেছি। আর সেখানে চুনিয়াও তার পাওয়ার ইউজ করতে পারছিল না, যার কারণে সে কিছু করতে পারে না। আর তখনই লিয়ান সেই জায়গাটি একটি গুহায় পরিণত করে ফেলে আর তাদের দুজনকে সে জেলে বন্দি করে রাখে, কিন্তু এই আইডিয়াটি সেই মার্কসালা ডেমনের ছিল। আর এখানে আমরা তার ফেসও দেখতে পাই। আর এটি সেই ডেমন ছিল যে ডেমনটি বাইশানকে ধোকা দিয়ে বের হয়ে এসেছিল আর এর নাম সীমাও ছিল। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে শিয়াওশান আর কনচি প্র্যাকটিস করছিল আর তখন সেখানে লিয়ান চলে আসে আর সে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে যে আমি তো এখন প্রেগনেন্ট আর তুমি তো জানোই যে একটি বাচ্চা তার পিতা ছাড়া থাকতে পারে না, তুমি কি এখন তাহলে কিং ইউনাংকে ছেড়ে দিতে পারবে? আর আমি আজকাল খেয়াল করছি যে কিং ইউনাং তো আমার সাথেই থাকছে কিন্তু সবসময় তোমার টেনশন করছে। তো যখন শিয়াওশান বলে যে তাকে বিয়ে করা তোমার জন্য আরো বেশি অকৃতজ্ঞতা, আর তুমি তো জানোই যে আমি তার যত্ন নিই, আমি তার আড়ালেই তার যত্ন নিই, আর এখন তুমি তোমার পেটের বাচ্চাকে হুমকি হিসেবে ব্যবহার করছো, এটা বলা যেতে পারে যে তোমার কোনো লজ্জা নেই। এই কথা বলে শিয়াওশান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন লিয়ান তাকে আটকায়। আর তখন শিয়াওশান কঞ্চিকে বলে যে তাকে সেখান থেকে নিয়ে যেতে। আর যখন এই কঞ্চি তাকে থামাতে যায় তখনই লিয়ান কঞ্চির কাছ থেকে তার সরোয়ারটি নিয়ে নেয়। আর তখন লিয়ান তাদেরকে বলে যে যদি তুমি আমার কথা না শুনলে তাহলে আমি আমার নিজের গলা নিজে কেটে ফেলবো। আর তখন লিয়ান শিয়াওশানকে বলে যে আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, আমি আপনাকে অনেক ভালোভাবে চিনি, আপনি যাকে একবার আপনার মনের মধ্যে রেখে দেন আপনি তাকে কখনোই ছেড়ে দিতে চান না, আমি জানি যে আপনি কেবল অপেক্ষা করছেন আমাকে সম্পূর্ণ ব্যর্থ করার সুযোগের জন্য। তখন শিয়াওশান বলে যে তুমি ভুল বুঝছো, আমি শুধু যাকে ভালোবাসতাম তার কাছে তার প্রিয়জনকে খুঁজে পেতে চাই, কিন্তু এটা আমি হই বা অন্য কেউ হোক সেটা ব্যাপার না। তখন লিয়ান বলে যে তাহলে যদি এটা সত্য হয় তাহলে তুমি কিং ইউনাংকে এখনই ছেড়ে দিচ্ছ না কেন? আর তখন শিয়াওশান কঞ্চিকে ইশারা করে
আর যেটাতে কঞ্চি কিং ইউনং এর নাম নিয়ে লিয়ানকে বিভ্রান্তি ফেলে তার কাছ থেকে সোয়ার্ডটি নিয়ে নেয়। আর এরপরে কঞ্চি তার সোয়ার্ড দিয়ে লিয়ানের পেটে একটি আঘাত করে আর যেটাতে সে পড়ে যায়। আর তখন সেটা কিং ইউনংও দেখতে পেয়েছিল। আর তখন লিয়ান শিয়াওশানের দিকে ইশারা করে, অর্থাৎ সে বুঝতে যাচ্ছিল যে শিয়াওশান তার এই অবস্থা করেছে। অন্যদিকে আমরা চুনিয়াও আর হ্যানকে দেখতে পাই। আর তখন চুনিয়াও হ্যানকে ডেকে তার হাতে সেই আঘাতটি ভালো করে দেয়। আর তখন হ্যানে সেই চিহ্ন থেকে ভাগ্যের বই বের হয়ে আসে। আর তখন সেই ভাগ্যের বইয়ে লেখা ছিল যে একদিন কুলপুল দেবী হ্রদে গাধা লণ্ঠন ভাসতে দেখলেন এবং লণ্ঠনে 100 রাক্ষসের কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চেয়েছিলেন এবং সেটি একটি চিঠিতে রেকর্ড করেছিলেন যার নাম ভাগ্যের বই। আর সেই বইটি বর্তমানে অতীত প্রেমের সমস্ত স্মৃতির সাথে রেকর্ড করা হয়েছে। আর তখন এই কথাটি পড়ে চুনিয়াও বলে যে তার মানে এটি হ্যানের অতীতের জীবন। আর এই কথা ভাবার সাথে সাথে সে বুঝতে পারে যে হ্যান তার আগের জীবনের প্রেমিকা ছিল। আর তখন হ্যান এটার মানে কিছু বুঝতে পারে না, তাই সে চুনিয়াওকে জিজ্ঞাসা করে। তখন চুনিয়াও বলে যে এটার মানে বোঝায় যে তুমি তোমার শক্তি সঞ্চয় করো এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার উপায় খুঁজো। আর তখন তারা সেখান থেকে বের হওয়ার একটি প্ল্যান করে। আর তখন হ্যান বলে যে এটা তো তোমার জন্য বিপজ্জনক জেল, কারণ তুমি একজন ডেমন, কিন্তু এটা আমার জন্য তো কিছুই না, কারণ আমি তো একজন মানুষ। আসলে সেই জেলের চারপাশে জাদু করা ছিল যেটাতে ডেমনরা সেখান থেকে বের হতে পারবে না, কিন্তু মানুষদের কিছু হবে না। আর তখন হ্যান অনেক জোরে ধাক্কা মেরে সে গেটটি ভেঙে ফেলে। আর এরপরে তারা বাহিরে চলে আসে। তো তখন সেখানে একটি সৈন্য এসে শিয়াওশানকে বলছিল যে তাদের রাজ্যে জুয়েলান গোষ্ঠীরা আক্রমণ করে ফেলেছে আর তাদের সৈন্য শক্তি আমাদের সৈন্য শক্তির থেকেও বেশি, আর যেটার জন্য আপনার কিং ইউনং এর কাছে সাহায্য চাইতে হবে। আর এরপরে এই কথা শোনার পরে শিয়াওশান তাড়াতাড়ি করে কিং ইউনং এর কাছে চলে আসে। আর এরপরে সে তাকে সাহায্য করার জন্য জিজ্ঞাসা করে। আর তখন কিং ইউনং বলে যে তুমি তো আমার বাচ্চাকে মেরে ফেলেছো, তোমার জন্য আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখতে পেল না, আর তুমি তো দাবি করো যে তুমি আমাকে বাঁচিয়েছো, এখন তো আমার এই কথাতেও বিশ্বাস হয় না। আর তখন শিয়াওশান তার কাছে ক্ষমা চায় আর তার কাছ থেকে তবুও সাহায্য চায়। আর সেটাকে বলে যে আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু কিং ইউনং লিয়ানের জালে এতটাই ফেসে গিয়েছিল যেটাতে সে সত্যটা দেখতে পাচ্ছিল না, যার কারণে সে শিয়াওশানের কোনো কথা শুনে না এবং সেই সৈন্যদের দিয়ে তাকে বাইরে বের করে দেয়। অন্যদিকে আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই। তারা জানতে পেরেছিল যে তাদেরকে জুলিয়ান গোষ্ঠীরাই বন্দী করেছিল। আর আমরা দেখতে পাই চুনিয়াও আর হ্যান একটি ঘরে চলে এসেছিল। আর তখন তারা সেখানে সেই ডেমনদের লিডার আর একটি ডেমনকে কথা বলতে শুনতে পায়। আর তখন সেই ডেমনটি তার লিডারকে বলছিল যে জিয়াও পরিবার আর কিং ইউনং এর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে আর এটাই সুযোগ তাদেরকে হারানোর জন্য। আর তারা যখন কথা বলছিল তখন হ্যান সেখানে অ্যাডোনিস ফ্লাওয়ার দেখতে পায় আর যেটাতে সে সেখান থেকে অ্যাডোনিন ফ্লাওয়ার নিয়ে চলে আসে, কিন্তু তখনই সেই ডেমনটি তাকে দেখে ফেলে। আর যার কারণে চুনিয়াও সেখানে থাকা সকল লাইট অফ করে দেয়। আর অন্ধকার হওয়ার কারণে তারা তাদেরকে আর দেখতে পায় না, যার কারণে হ্যান আর চুনিয়াও সেখান থেকে সেই ফ্লাওয়ার নিয়ে চলে আসে। শিয়াওশানের কাছে একটি লেটার আসে যেখানে লেখা ছিল যে যুদ্ধের পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে। আর এটা দেখার পরে শিয়াওশান আর নিজেকে আটকাতে পারে না, সে তাড়াতাড়ি করে কিং ইউনং এর প্যালেসে চলে আসে, কিন্তু গার্ডরা তাকে ভিতরে যেতে দেয় না, যেটাতে সে বাইরে এই বৃষ্টির মধ্যে বসে পড়ে। আর সে বাইরে বসে থেকে যে দোষটি তার নিজের ছিল না সেটিও সে নিজেরই মনে করে আর সেটি সে নিজের মেনেই তার কাছে ক্ষমা চায়, যেটাতে সে যেন তাকে সাহায্য করে, কারণ সে মনে করেছিল তার শব্দ শুনে কিং ইউনং অবশ্যই বাইরে বের হয়ে আসবে আর তাকে সাহায্য করবে, তা না হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আমরা কিং ইউনংকে দেখতে পাই সে তো ঘুমাচ্ছিল, কারণ লিয়ান তাকে বেহুশ হওয়ার ওষুধ দিয়েছিল, যেটাতে সে যেন তাকে সাহায্য করতে না পারে। অন্যদিকে আমরা শিয়াওশানকে দেখতে পাই সে বৃষ্টির মধ্যে সারা দিন ধরে বসেছিল আর এরপরে রাতও হয়ে যায়। আর তখন সেখানে কঞ্চি চলে আসে। কঞ্চি তাকে সেখান থেকে উঠতে বলে, কিন্তু শিয়াওশান সেখান থেকে যেতে চায় না, যেটাতে কঞ্চিও তার সাথে বসে পড়ে। আর কঞ্চি তাকে বোঝায় যে কিং ইউনং তাকে সাহায্য করবে না, কারণ সে মনে করে যে আপনি তার বাচ্চাকে মেরেছেন। আর কঞ্চিকে বিপদের সময় শিয়াওশানকে সাহায্য করার দিকে শিয়াওশান অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর এই পরবর্তী সকালে যখন কিং ইউনং এর ঘুম ভাঙে তখন একটি সৈন্য এসে তাকে বলে যে লিয়ানকে পুরো প্যালেসে পাওয়া যাচ্ছে না। আর তখন কিং ইউনং তাকে পুরো রাজ্যে তাকে খোঁজ করতে বলে। আর তখন সেখানে হ্যান আর চুনিয়াও চলে আসে। আর তখন হ্যান এসে কিং ইউনংকে তার সাথে যেতে বলে, কিন্তু কিং ইউনং তার সাথে যেতে চায় না। আর তখন হ্যান বলে যে তুমি কি লিয়ানকে খুঁজছো? সে তো প্রথমেই চলে গিয়েছে, কারণ সে তো জুলিয়ান গোষ্ঠীর গুপ্তচর আর অ্যাডোনিস ফ্লাওয়ারও সেই চুরি করেছিল। সে তো শুধুমাত্র তোমাকে আর শিয়াওশানকে আলাদা করতে এসেছিল, সে তোমাকে ভালোবাসে না। এতগুলো কথা শোনার পরেও কিং ইউনং হ্যানের কথায় কোনো বিশ্বাস করে না। আর কিং ইউনং যখন বিশ্বাস করছিল না তখন চুনিয়াও তাকে প্রমাণ দেখায় যে গতকাল রাতে লিয়ান তাকে বেহুশ করার ওষুধ দিয়েছিল। আর তখন কিং ইউনং বলে যে এটা কিভাবে হতে পারে, সে তো আমার জীবন বাঁচিয়েছিল। আর তখন হ্যান বলে যে সেই তোমার জীবন বাঁচায়নি, বরং শিয়াওশান তোমার জীবন বাঁচিয়েছিল। আর এই কথা বলে হ্যান তাকে শিয়াওশানের সেই পেন্টিংটি দেখায়। তখন চুনিয়াও বলে যে শিয়াওশানই তোমাকে বাঁচিয়েছিল, শিয়াওশান তো শুধুমাত্র তোমাকে দেখাশোনা করার জন্য লিয়ানকে পাঠিয়েছিল। আর তখন লিয়ান শিয়াওশান হওয়ার নাটক করে, আর যেটাতে তুমি তাকে শিয়াওশান ভেবেছিলে। আর তখন কিং ইউনং এর শিয়াওশানের সেই দুলের কথা মনে পড়ে যে সেই দুলটি তো শিয়াওশানের কাছে পেয়েছিল। আর তখন কিং ইউনং তাদের কথায় বিশ্বাস করে। আর তখন হ্যান তাকে বলে যে শিয়াওশান তো অনেক আগে জুলিয়ান গোষ্ঠীর সাথে যুদ্ধ করার জন্য চলে গিয়েছে। এই কথা শোনার পরে কিং ইউনং যুদ্ধের জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে আমরা শিয়াওশানকে দেখতে পাই সে আর কঞ্চি ফাইট করছিল। আর শিয়াওশান যখন ফাইট করছিল তখনই দূর থেকে লিয়ান জাদু করে তাকে আহত করে ফেলে। আর শিয়াওশানকে আহত হতে দেখে কঞ্চির পাখা বের হয়ে আসে আর সে উড়ে গিয়ে তাকে ধরে। আর
কঞ্চির পাখা থেকে শিয়াওশান বলে যে তাহলে তুমি সত্যি ফেদার ক্ল্যান থেকে এসেছো। আর তখন শিয়াওশান তার কাছে ক্ষমা চায়। আর তখন কঞ্চি বলে যে তুমি মরতে পারো না, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে তরবারি চালানো শেখাবে, আর তুমি আমাকে কথাও দিয়েছিলে যে আমি যতক্ষণ না যাবো না ততক্ষণ আমি তোমার পাশে থাকতে পারবো, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো না। তো তখন সেখানে কিং ইউনং চলে আসে যুদ্ধ করার জন্য। আর তখনই সে সেখানে লিয়ানকে দেখতে পায়, যেটাতে সে তার পিছু করে। অন্যদিকে কঞ্চি শিয়াওশানকে বলছিল যে কিং ইউনং চলে এসেছে, এখন তোমরা যুদ্ধ জিতে যাবে। আর এই কথা শুনে শিয়াওশান অনেক খুশি হয়। সে বলে যে কিং ইউনং অন্তত আসলো। তো শিয়াওশান এখানেই মারা যায়। পরপর দুইবারই শিয়াওশান মারা গেল। কঞ্চি এখানে তাকে বাঁচাতে পারলো না। অন্যদিকে আমরা কিং ইউনংকে দেখতে পাই, সে লিয়ানের কাছে পৌঁছে গিয়েছিল। সে লিয়ানকে বলে যে আমরা তো স্বামী স্ত্রী ছিলাম, তুমি আমাকে ধোঁকা কেন দিলে? আর তখন লিয়ান তাকে কোনো রিজন দেয় না। সে বলে যে তোমার জন্য আমার গোষ্ঠী হেরে গেল, আর এটার জন্য আমিও হেরে গিয়েছি, তো তুমি এখন আমাকে মেরে ফেলো। আর তখন কিং ইউনং তাকে সোয়ার্ড দেখে বলে যে তুমি কি মনে করো যে আমি তোমাকে মারতে পারবো না? আর তখন লিয়ান তার কাছে গিয়ে বলে যে আমি যা কিছু করেছি কিনা সেটার জন্য আমার কোনো আফসোস নেই, কিন্তু কোথাও না কোথাও আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আর আমরা দেখতে পাই যে এখানে কিং ইউনং ওই লিয়ানকে মারতে পারে না, কারণ সেও কোথাও না কোথাও তাকে ভালোবাসতো। আর তখন লিয়ান কিং ইউনংকে বলে যে তোমার কি আমাকে মারার সাহস নেই? আর এই কথা বলে লিয়ান নিজেই তার সোয়ার্ড নিয়ে তার গলা কেটে ফেলে। আর লিয়ানও এখানেই মারা যায়। আর তখন কিং ইউনং তার সাথে কাটানোর সকল মুহূর্তটি মনে করতে থাকে। তো তখন সেখানে চুনিয়াও আর হ্যান চলে আসে। হ্যান এতজনকে মরতে দেখে চুনিয়াওকে বলে যে আমরা কি এই দুনিয়ায় এদের জন্য কিছুই করতে পারি না? তখন চুনিয়াও বলে যে আমাদের কিছুই করার নেই, আমরা শুধু এটা দেখতেই পারবো। এরপর আমরা দেখতে পাই যে কঞ্চি চুনিয়াওকে জিজ্ঞাসা করছিল যে শিয়াওশান বাঁচতে পারবে কিনা, কিন্তু চুনিয়াও বলে যে শিয়াওশান আর বাঁচতে পারবে না, তাকে বাঁচানো সম্ভব নয়। আর এই কথা শোনার পরে কঞ্চি তার কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে অনেক রেগে যায়। আর তখন সে কিং ইউনংকে দোষ দিতে থাকে যে এই সকল ঘটনা তার জন্যই ঘটেছে। তখন চুনিয়াও তাকে বোঝায় যে এতে কারো কোনো দোষ নেই। আর তখন কঞ্চি বলে যে আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে আমারই দোষ ছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। এই কথা বলে সে নিজেকে মারতে থাকে। আর তখনই হ্যান তাকে থামায় আর তাকে বলে যে নিজেকে মারলে তো সে আর ফিরে আসবে না। আর তখনই শিয়াওশানের বাবা কঞ্চিকে একটি বক্স দেয়, যেটি শিয়াওশান যুদ্ধে যাওয়ার আগে কঞ্চির জন্য রেখে গিয়েছিল। যখন কঞ্চি সেই বক্সটি ওপেন করে তখন সে তার ভিতরে আইস ফায়ার হোলি স্টোন দেখতে পায়। আর নিজের ওয়াইফকে বিশ্বাস না করার কারণে কিং ইউনং অনেক লজ্জিত ছিল, যার জন্য সে শিয়াওশানের বাবার কাছে হাঁটু করে বসে আর তাকে বলে যে সে সারা জীবন তাদের রাজ্যে থাকবে এবং তাদের রাজ্যকে সুরক্ষিত রাখবে। আর তখনই চুনিয়াও অ্যাডোনিস ফ্লাওয়ার বের করে আর সেটি কঞ্চিকে দেখিয়ে বলে যে পুরো পৃথিবীতে শুধুমাত্র একটি শিয়াওশান আছে, এখন তুমি ডিসাইড করো যে তুমি কোন শিয়াওশানকে বাঁচাবে। আর তখন চুনিয়াও তাকে সেই ফ্লাওয়ারটি দিয়ে দেয়। আর তখনই কঞ্চি মনে পড়ে যে শিয়াওশান সবসময় তার পরিবারকে মনে করত। সে ভাবতো যে তার পরিবার কে আর তারা কোথায় আছে আর তাদের সাথে তার দেখা হবে কিনা, যার কারণে কঞ্চি তার নিজের কথা না ভেবে শিয়াওশানের খুশির কথা ভাবে। আর যার জন্য সে এই দুনিয়াতেই শিয়াওশানকে জীবিত করে দেয়, যেটাতে সে যেন তার পরিবারের সাথে খুশি খুশি থাকতে পারে। এরপর আমরা দেখতে পাই চুনিয়াও রাক্ষসপুলে ফিরে আসার আগে শিয়াওশানের সাথে দেখা করতে চাচ্ছিল, কারণ সে আইস ফায়ার হোলি স্টোনটি নিতে যাচ্ছিল, যেটা দিয়ে সে কুলুন মেরোটি ঠিক করতে পারে। তো যখন তারা শিয়াওশানের সাথে দেখা করে তখন শিয়াওশান তাদেরকে সেই স্টোনটি দিয়ে দেয় আর সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে। তো এখানে তো শিয়াওশান প্রথমে তাদেরকে না চেনার ভান করে, কিন্তু পরে তারা জানতে পারে যে সে তাদেরকে চিনতে পারে। আর কঞ্চি যখন এটা বুঝতে পারে যে শিয়াওশান তাকে চিনে তখন সে অনেক খুশি হয়। আর তখন কঞ্চি ঠিক করে যে সেও কিছুদিন এখানেই থাকবে শিয়াওশানের সাথে। তো এরপরে আমরা দেখতে পাই চুনিয়াও আর হ্যান আবারও তাদের পৃথিবীতে চলে আসে। আর এরপরে তারা একটি ফেস্টিভ্যাল উদযাপন করছিল। আর তখন হ্যান সেখানে ফানুস দেখতে পায়, যেটাতে সে তার উইশ সেখানে লেখে আর সেই ফানুসটি উড়িয়ে দেয়। আর তখন চুনিয়াও সময় আটকিয়ে তার উইশটি দেখে। সে দেখে যে হ্যান তার জন্য একটি বয়ফ্রেন্ড চেয়েছিল, যে তার সবসময় কেয়ার করবে এবং তাকে বিপদে বাঁচাবে। তো এরপর আমরা দেখতে পাই চুনিয়াও দেখতে পায় যে কুল্লুর মেরোকে ঠিক করার জন্য এখনো 5 কালারের ম্যাজিক লোটাস লাগবে, যেটা এখন পর্যন্ত পুরোপুরি ফুটেনি। আর এটার জন্য রেড ফেদার স্কেলও লাগবে। আর তখনই চুনিয়াও শূন্য রেড ফেদার স্কেল নিয়ে চলে আসে, যেটা কিনা রেড ফেদার মারমেডের ব্লাড দিয়ে তৈরি হয়েছিল। আর যখনই চুনিয়াও সেটি হাতে নেয় তখন সেটা নষ্ট হয়ে যায়। আর তখন তার সৈন্য বলে যে এটা শুধুমাত্র একটাই ছিল আর এটা অনেক আগের ছিল। আর রেড ফেদার মারমেড স্কেল তো এই স্পিরিট পুলেও নেই, যেটার কারণে আমরা নিতেও পারবো না। আর আমার ছেলে কেন ফিরে আসেনি তার মা জিজ্ঞাসা করছিল। তখন চুনিয়াও বলে যে কঞ্চে এখন আর বাচ্চা নেই, তুমি তার টেনশন করা ছেড়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই যে কুলুর মিলন নষ্ট হওয়ার কারণে চুনিয়াও যে ডেমনগুলোকে সিল করে রেখেছিল তার সেই সিলটি দুর্বল হতে থাকে আর সেখানকার খারাপ শয়তানগুলো বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। তো এরপর আমরা দেখতে পাই চুনিয়াও যখন বাজারে আসে তখন সে দেখে যে অনেকগুলো ডেমন একটি বই কিনছিল। আর তখন ইন সেই বইটি পড়ে দেখে যে সেখানে চুনিয়ার নামে অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছিল। আর সেই বইটি পড়ার পরে ইন বলে যে এই বইটি সে লিখতে পারে যে আপনার অনেক কাছের, কারণ আপনার কাছের ছাড়া সে এত সাহস পাবে না। এই কথা শোনার পরে চুনিয়া বুঝতে পারে যে এই সকল কিছু কে করেছে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে ভাবছিল যখন তার বই বিক্রি হবে তখন তার কাছে অনেক টাকা থাকবে, এরপরে সে চুনিয়ার মতো 10টা প্যালেস কিনতে পারবে। তখনই সেখানে চুনিয়াও চলে আসে, যেটা দেখে সে তার বই লুকাতে থাকে। আর তখন চুনিয়াও তার কাছ থেকে বইটি কেড়ে নিয়ে বলে যে আমি তো জানতাম যে এটা তোমারই কাজ হবে। আর তখন চুনিয়াও বলে যে কিন্তু তুমি আমার বিষয়ে এগুলো কিভাবে লিখতে পারো,
মনে হচ্ছে তোমার কাছে অনেক বেশি সময় রয়েছে, তাই না? এই কথা শোনার পরে হ্যান সেখান থেকে রেগে চলে যায়। হ্যান সেখান থেকে চলে যাওয়ার পরে চুনিয়াও আবারও তার ভাগ্যের বই দেখতে থাকে। আর সেই বইটি পড়ার পরে তার একদম ক্লিয়ার হয়ে যায় যে 1000 বছর আগে হ্যান কুলফুল দেবী ছিল, যে কিনা ফরগেটফুলনেস রিভারের তলদেশে যে ডিমনগুলো থাকতো তাদের খবর সে লিখে রাখতো এবং তাদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতো। এই কথা পড়ার পরে চুনিয়া বলে যে যদি তুমি সত্যি স্পিরিট পুলের গডেস ছিলে তাহলে তোমার আর আমার ভাগ্য মিলে আছে। এরপর আমরা হ্যানকে দেখতে পাই সে একটি গাছের নিচে বসেছিল আর তখনই সে অশুভ কিছুর অনুভব করে। আর তখন একটি ডেমন এসে হ্যানের উপর আক্রমণ করে আর তখন হ্যান তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে লড়াই করতে পারে না আর সেই ডেমনটি তাকে ধরে ফেলে। কিন্তু প্রতিবারের মতো চুনিয়া এবারও তাকে বাঁচাতে চলে আসে আর সে এসে তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তখনই হ্যান অজ্ঞান হয়ে যায়। তো এরপরে চুনিয়াও হ্যানকে তার প্রাসাদে নিয়ে আসে আর এরপর সে তার চিকিৎসা করতে থাকে। আর তখন সেখানে টিচার ইনও ছিল আর তখন ইন চুনিয়াকে বলছিল যে আপনি টেনশন করবেন না, হ্যান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আমি এটিও নোটিস করেছি যে আপনাদের দুজনের পাওয়ার একে অন্যের সাথে মিলিত রয়েছে। আর তখন ইন বলে যে আমি একজন মহিলাকে চিনি যে কিনা নানুয়ান রাজ্যের 1000 বছর বয়সী আধ্যাত্মিক মহিলা। তিনি নারো নদীর দরিদ্র অংশে লোকে আছেন, তিনি আপনাদের এই সমস্যাটি সমাধান করতে পারেন। আর তখন চুনিয়া বলে যে আমি এটি সম্পর্কে শুনেছি, আমি এই সম্পর্কে ভাববো। এরপরে চুনিয়ার সাথে ডেস্টিনি গডের দেখা হয়। তখন ডেস্টিনি গড চুনিয়াকে বলে যে তুমি এত নিরাশ হয়ে বসে আছো কেন, তুমি কি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও? আর তখন চুনিয়া বলে যে আপনি কি হ্যান্ডশাইনের সম্পর্কে কিছু জানেন? তখন ডেস্টিনি গড বলে যে তুমি তার সম্পর্কে কেন জানতে চাচ্ছ? সে হ্যামেনের একটি পরী ছিল আর সে একটি ভুল করেছিল যার কারণে আমি তাকে মর্টাল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তার বিষয়ে জানা অতটাও গুরুত্বপূর্ণ না, তুমি তার বিষয়ে কেন জিজ্ঞাসা করছো? তোমার তো এখন কুনলুন মেননের বিষয়ে ভাবা উচিত। চুনিয়াও তো জানতো যে তার ভাগ্য আর হ্যানের ভাগ্য একে অন্যের সাথে জড়িত, কিন্তু তবুও সে ডেস্টিনি গডকে বলে না। আর সে বলে যে আজকে আমি একটি ডেমনিক এনার্জিকে ধরেছি আর তুমি যদি আমাকে সাহায্য করতে না চাও তাহলে কোনো ব্যাপার না। আর ডেস্টিনি গডও তাকে কিছু বলতে চায় না, সে বলে যে কোনো বড় সমস্যা আসার আগেই তোমাকে কুনলুন মেরু ঠিক করা উচিত। আমরা শিমাওকে দেখতে পাই, সে একটি জায়গায় এসেছিল আর আমরা দেখতে পাই তখন সে তার মাস্কটি খুলে। তখন শিমাও বলে যে পৃথিবীতে পুনর্জন্মের জন্য তোমার জীবন ভালো না, মনে হচ্ছে আজ তুমি বাঁচতে পারবে না। তখন আমরা শিমাও এর ভাইকে দেখতে পাই, তো তারা দুইজন একই রকম দেখতে ছিল, অর্থাৎ যমজ ছিল। সীমাও বলছিল যে যেহেতু আমরা যমজ ভাই তাহলে তো আমি তোমার জায়গা নিতে পারি। এই কথা বলে সে তার ভাইয়ের ড্রেস পরে নেয়। এরপরের দৃশ্যে আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই। হ্যান চুনিয়াওকে বলছিল যে সে তাকে সাহায্য করতে চায়। তখন হ্যান বলে যে আমি শুনেছি যে তুমি নাকি 100 স্পিরিট পুল থেকে বের হয়ে যাচ্ছ অশুভ শক্তিকে দমন করার জন্য রেড ফেদার মারমেড খুঁজতে, তাহলে আমি তোমাকে কোথায় সাহায্য করতে পারি? তখন চুনিয়াও বলে যে যেহেতু তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি যদি সেই রেড ফেদার মারমেডটিকে খুঁজে পাও তাহলে এটি তোমার 10 বছরের বেতনের মূল্যের সমান হবে। এই কথা শুনে তো হ্যান অনেক খুশি হয়ে যায় আর সে বলে যে অবশ্যই আমি এটি করবো। আর তখনই হ্যান একটি বই বের করে আর সে বলে যে আমি একটি মারমেডকে খুঁজে পেয়েছি। তখন চুনিয়াও হ্যানের হাতে হাত রেখে সেই মারমেডটিকে দেখে আর এরপরে সে হ্যানকে বলে যে আগামীকাল তারা নাইওয়ান কিংডমের জন্য রওনা দিবে। নাইওয়ান কিংডমের কথা শুনে হ্যান অনেক অবাক হয়ে যায় আর তার অনেক খারাপ লাগে, কারণ নাইওয়ান কিংডমেই তার বিয়ের কথা হয়েছিল। অর্থাৎ তোমরা তো ড্রামার শুরুতে দেখতে পেয়েছিলে যে তার বিয়ে ঠিক হয়েছিল আর সেটি নাইওয়ান কিংডমের রাজার সাথে ঠিক হয়েছিল। আর তখনই হ্যান অসুস্থ হওয়ার অভিনয় করতে থাকে। সে চুন্নাইকে বলে যে আমি তোমার সাথে সেই মারমেডটিকে খুঁজতে যেতে পারবো না, আমি অনেক অসুস্থ, কেননা আমি এখানেই থাকি এবং তোমাকে তোমার পুল পাহারা দিতে সাহায্য করব। তখন চুনিয়া বলে যে সমস্যা নেই, আমি তোমাকে ক্লান্ত হতে দিব না। এই কথা বলে সে চলে যায়, অর্থাৎ হ্যানকে তার সাথে যেতেই হবে। তো অন্যদিকে আমরা নাইওয়ান কিংডমের রাজাকে দেখতে পাই যে কিনা সীমাও ছিল। আর তখন সীমাও মাছ ধরার জন্য যাচ্ছিল আর তখন সেই রাজ্যের লোকেরা বলছিল যে আমরা শুনলাম কয়েকদিন আগে মহারাজ অনেক অসুস্থতায় বিছানায় পড়েছিলেন, আমি আশা করিনি যে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপরে আমরা জানতে পারি যে সীমাও আসলে এখানে মারমেড ধরতে এসেছিল। আমরা তখন সেখানে দুটি লোককে দেখতে পাই যারা কিনা মারমেডকে ধরার চেষ্টা করছিল। আর এক পর্যায়ে দেখতে পাই তারা মারমেড তো ধরতেই পারে না, বরং একটি কচ্ছপ ধরে, যেটা দেখে সীমা অনেক রেগে যায় আর এরপর তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তো সেখানে আমরা সীমাও এর বোনকেও দেখতে পাই, সেও তার ভাইয়ের সাথে মারমেড ধরতে এসেছিল। তো তখন সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল শিয়ে চ্যাং ইয়ে, আমরা তাকে চ্যাং বলেই ডাকবো। তো এরপরে সেখানে একটি মেয়ে আসে মারমেড ধরার জন্য আর তখন সীমাও জিজ্ঞাসা করে যে এটা কে। তখন চ্যাং বলে যে এটা আমার দাসী, তার পূর্বপুরুষরা একবার রেড ফেদার মারমেডকে বন্দি করেছিলেন, তাই আমি তাকে ডেকেছি মারমেড ধরার জন্য, আশা করি আপনার সমস্যার সমাধান হবে। তখন সীমাও বলে যে আমি এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তোমরা আগামীকাল আবারও চেষ্টা করো। এরপরে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, এই মেয়েটির নাম ছিল শ্যানচি। সে যখন নদীর পাড় দিয়ে হাঁটছিল তখনই সে একটি মারমেডকে দেখতে পায়
যে কিনা একটি জালে বন্দী হয়েছিল। আসলে এই জালটি সেই নদীতে ফেলেছিল। আর তখন সে মারমেড দেখে বলে যে নাইওয়ানে মারমেড কোথা থেকে আসলো। এরপরে সে তাকে জাল থেকে মুক্ত করে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই, সেও নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তখন সেখানে সীমাওয়ের বোন চলে আসে। সীমাওয়ের বোন তাকে বলে যে তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো, আর তোমার ঠান্ডা লেগে যাবে। এই কথা বলে সে তাকে একটি চাদর দেয়। আর এরপরে সে তাকে বলে যে তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি, কেননা আমি তোমাকে বিয়ে করে নিই, আমি তোমাকে সবকিছু দিব। কিন্তু চ্যাং তার প্রস্তাবে রাজি হয় না, সে তাকে মানা করে দেয়। এরপরে আমরা দেখতে পাই চ্যাং আর শ্যানচি একসাথে কথা বলছিল। তখন শ্যানচি চ্যাংকে বলে যে আমরা কি একসাথে নর্থল্যান্ড কিংডমে ফিরবো। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা জানতে পারি যে এই চ্যাং হলো হ্যানের ভাই, আর হ্যানের বাবাই চ্যাংকে নাইয়ান কিংডমে পাঠিয়েছে একটি মিশন কমপ্লিট করার জন্য। তো এরপরে আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই, তারা তৈরি হচ্ছিল নাইয়ান কিংডমে যাওয়ার জন্য। তো এরপরে তারা নাইওয়ান কিংডমে চলে আসে। আর এরপরে তারা সেই জায়গাতে চলে আসে যেখানে সীমাও মারমেড ধরার জন্য এসেছিল। তখন সীমাও চ্যাংকে আরো একটি সুযোগ দেয় মারমেড ধরার জন্য। আর তখন হ্যান সীমাওকে দেখে বলে যে এটা নাইওয়ান কিংডমের রাজা। আমি তো ভেবেছিলাম সে একটি বুড়ো ছেলে হবে, কিন্তু সে তো অনেক তরুণ আর দেখতে অনেক সুন্দর। আমি যদি এটা আগে জানতাম তাহলে তো বিয়ে থেকে পালাতাম না। এই কথা শুনে চুনিয়াও তার মাথায় একটি টোকা মারে। এরপরে আমরা দেখতে পাই শ্যানচি আবারও নদীতে জাল ফেলে। এরপরে সীমাও হ্যানকে দেখতে পায়, আর হ্যানকে দেখে সীমাও বলে যে অবশেষে তাহলে তুমি এখানে চলে এসেছো। আর সে বলে যে তোমার জন্য জাল প্রস্তুত, এখন শুধুমাত্র তোমাকে ধরার পালা। এই কথা বলে সে একটি জাদু করে, যেটাতে হ্যানের সাথে থাকা একটি বাচ্চা খাবার খাচ্ছিল, আর তার খাবারটি হ্যানের জামায় লেগে যায়। আর তখন এটা হ্যান দেখে বলে যে এটা তো আমার নতুন জামা, আমি এখনই পানিতে ধুয়ে আসছি। এই কথা বলে সে নদীর ধারে যায়। সে যখনই নদীর পাড়ে যায় তখনই সীমাও তাকে জাদু করে নদীতে ফেলে দেয়। আর এরপরে জালে মারমেড ধরা পড়ে। আর আমরা দেখতে পাই সেই মারমেড আর কেউ নয় বরং হ্যান ছিল। এই সকল কিছু সীমাওয়েরই চাল ছিল। এরপরে তারা তাকে ধরে নিয়ে যায়। তখন সীমাও হ্যানকে মারমেড বলায় হ্যান তাকে বলে যে আমি কোনো মারমেড নই, আমি মানুষ। তখন সীমাও তাকে বলে যে তুমি কথা বলতে পারো। তো এরপরে হ্যান উপর থেকে পড়ে যায়। তখন সে সীমাওকে বলে যে তোমার কণ্ঠ আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, আমরা কি এর আগেও কোথাও দেখা করেছি। তখন সীমা বলে যে আমারও মনে হচ্ছে আমরা কোথাও দেখা করেছি, এটা হয়তো বা অতীত জীবন হতে পারে। আর তখনই সেখানে চুনিয়াও চলে আসে। তখন সীমাও চুনিয়াওকে দেখে বলে যে তুমি কে। আর তখন চুনিয়াও বলে যে আমি কি এটা জানার দরকার নেই, আর সে কোনো মূল্যবান মারমেড নয়, সে আসলে আমার একটি। চুনিয়াও যখন এই কথা বলে তখনই হ্যান মনে মনে বলে যে তুমি আমার আসল পরিচয় তাকে বলো না যে আমি বিয়ে থেকে পালিয়েছিলাম। আর তখন চুনিয়াও সীমাওকে বলে যে সে আমার একটি পোষা প্রাণী, একেবারেই মারমেড নয়। এই কথা বলে চুনিয়াও হ্যানকে জাদু করে, যেটাতে হ্যানের পা আবারও চলে আসে। আর এটা দেখে সীমাও কিছু না জানা অভিনয় করে। সে বলে যে তুমি এটা কি জাদু করলে যে তার পা আবারও চলে আসলো। আসলে সে এখানে সাধারণ মানুষ হওয়ার অ্যাক্টিং করছিল, কিন্তু তোমরা তো জানোই সে একজন ইভিল ছিল। তখন চুনিয়াও সীমাওকে বলে যে তুমি মনে করেছো যে একটি মারমেডকে ধরেছো, আসলে তার সোনার জালটি যে কেউ ছুঁলে কিছু সময়ের জন্য মারমেড হয়ে যাবে। তখন সীমাও চুনিয়াওকে বলে যে আসলে তুমি কে। তখন চুনিয়াও বলে যে 100 স্পিড পুলের মাস্টার চুনিয়াও। এই কথা শুনে সীমাও মুচকি হাসে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই, সে বলে যে আমার বোন তো 1 বছর ধরে নিখোঁজ, হঠাৎ করে সে এখন এখানে কি করছে। তো এরপরে সেখানে শ্যানচি চলে আসে। আসলে চ্যান আর শ্যানচি নাইওয়ান কিংডমের রাজাকে মারতে চাচ্ছিল, যার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করছিল। আর সেই সকল পরিকল্পনার মধ্যে এটিও একটি ছিল। আসলে শ্যানচি এমন একটি জাল ফেলেছিল যেটাতে যে কোনো মানুষ সেই জাল স্পর্শ করলে কিছু সময়ের জন্য মারমেড হয়ে যাবে। আর তারা মারমেড হওয়ার জন্য একটি মানুষ প্রস্তুত করেছিল। আর তখন শ্যানচি চ্যানকে বলে যে আমাদের লোককে মেরে ফেলা হয়েছে, আর সেই অজানা মেয়েটি সেই জালে ফেসে গিয়েছে। তো তারা বুঝতে পারে না যে তাদের লোককে কে মারলো। এরপরে আমরা চুনিয়াও আর হ্যানকে দেখতে পাই। চুনিয়াও সীমাওকে বলছিল যে তারা এখান থেকে চলে যাবে। এই কথা বলে তারা যখন চলে যাচ্ছিল তখনই সকল সৈন্যরা তাদেরকে ঘিরে ধরে। তখন সীমাও বলে যে তোমরা কি সত্যি মনে করো যে নাইওয়ান কিংডম একটি এলোমেলো জায়গা, তোমরা যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। তখন চুনিয়াও বলে যে তাহলে তুমি কি করতে চাও। তখন সীমাও বলে যে যেহেতু তুমি অনেক শক্তিশালী তাই তুমি এখানে প্রায়শ্চিত্তের জন্য থাকো, আসল মারমেড খুঁজতে আমাকে সাহায্য করো। আর তখন চুনিয়া বলে যে ঠিক আছে। তখন সীমা বলে যে তাহলে এটা আমাদের মধ্যে একটা ডিল থাকলো। এরপর আমরা শ্যানচিকে দেখতে পাই, সে নদীর পাড়ে প্রার্থনা করতে আসে। আসলে আজ তার জন্মদিন ছিল, আর সে যখন প্রার্থনা করছিল তখন সেখানে সেই মারমেডটি আবারও চলে আসে। এই মারমেডটির নাম ছিল হেং। তখন শ্যানচি তাকে বলে যে তুমি এখানে আবারও এলে কেন। তখন হেং বলে যে আমরা দুজনেই তো মারমেড, আমি তোমাকে এখানে একা রেখে কিভাবে পালিয়ে যেতে পারি। আর তখন শ্যানচি একটি দৃশ্য মনে করে। সে মনে করে যে চ্যাং তাকে কিভাবে বাঁচিয়েছিল। তখন শ্যানচি বলে যে সে আস্তে আস্তে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে এখানে আসার পর থেকে একবারও হাসেনি।
তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে চ্যাং চলে আসে। আসলে চ্যাং শ্যানচির জন্য একটি হেয়ার পিন কিনেছিল, কিন্তু শ্যানচিকে হেংয়ের সাথে কথা বলতে দেখে তার অনেক রাগ হয়। অন্যদিকে আমরা চুনিয়াওকে দেখতে পাই। চুনিয়াও কিন্তু চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারতো, কিন্তু সে নিজে থেকেই বের হয়নি, কারণ সে তো এখানে রেড ফেদার মারমেডকে ধরতে এসেছে, অর্থাৎ তার রক্ত নিতে এসেছিল। কারণ রেড ফেদার মারমেডের রক্ত দিলে গানি সেই কুল্লুন আয়নাটি ঠিক হবে, যেটাতে সে অশুভ দানবদের আটকাতে পারবে। তো এরপরে চুনিয়াও হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এটা নিয়ে কেন ভাবছো না যে তুমি কিভাবে মারমেডে পরিণত হলে? এটা কোনো সাধারণ জাদু নয়, আর আমরা যদি সেই মারমেডটিকে ধরতে চাই তাহলে আমাদের জাতীয় পরিবারের সাপোর্ট দরকার হবে। আর আমি রাজার কথাও ভাবছি, আমি তার ব্যবহারের কথা ভাবছি যে তার ব্যবহার এমন কেন। আসলে চুনিয়াওয়ের সেমাইয়ের উপরে কিছুটা সন্দেহ হচ্ছিল। তো তারা যখন কথা বলছিল তখন একটি মেয়ে এসে তাদেরকে বলে যে মহারাজ তাদেরকে ডিনারের জন্য ডেকেছে। তো এরপরে তারা একসাথে ডিনারের জন্য বসেছিল। তখন হ্যান তো সেখানে খুব খায়, আর তখন চুনিয়াও সীমাওকে বলে যে মহারাজ এত অতিথি পরায়ণ আর অপরিচিতদের সাথে একই টেবিলেও খান। তখন সীমাও বলে যে আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বিশেষ অতিথি, আর তা বাদেও লোকেদের সাথে পরিচয় হওয়ার জন্য একে অপরের কাছাকাছি হওয়া উচিত। তো এরপরে সীমাও চুনিয়াওকে একটি খাবার অফার করে, আর তখন চুনিয়াও যখন খেতে যাবে তখন সে আবার থেমে যায়, আর সে বলে যে এটি আমার রুচির না। আর তখন এটা হ্যান দেখে বলে যে তুমি খাবার নষ্ট করো কেন, এটা নষ্ট করো না। এই কথা বলে সে সেটি খেতে যাবে, তখনই সীমাও তাকে বাধা দেয়, আর তখনই সে বলে ওঠে যে তোমাদের সাহস কি করে হয় যে আমার খাবারে বিষ দাও। আসলে এটা সীমাওয়েরই পরিকল্পনা ছিল যে চুনিয়াওকে বিষ দিয়ে মারার। আর এরপরে তারা পরীক্ষা করে দেখে যে সত্যি সেখানে বিষ দেওয়া হয়েছিল। তখন সীমা মনে মনে বলে যে তাকে মারাও এতটাও সহজ হবে না। তখন চুনিয়াও সীমাকে বলে যে তুমি তো দেখছি অনেক অল্প সময়ের মধ্যে বিষ আছে কিনা সেটা ধরতে পারো, তোমার অনেক ভালো দৃষ্টিশক্তি আছে। তো এরপরে সীমাও হ্যানকে তার বন্ধু হওয়ার প্রস্তাব জানায়, তখন হ্যানও রাজি হয়ে যায়। এরপরে রাতের বেলা আমরা চুনিয়াওকে ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখন সেখানে হ্যান আসে, যেটাতে চুনিয়াও অন্য কাউকে মনে করে তাকে আঘাত করতে যাবে, তখন সে দেখে যে সেটা হ্যান ছিল, আর তখন সে তাকে তার কাছে টেনে নেয়। এরপরে তারা সেখানে একসাথে গল্প করে। এরপরে আমরা চ্যাং আর শ্যানচিকে দেখতে পাই। চ্যাং এসে শ্যানচিকে জিজ্ঞাসা করে যে তুমি এত বিকালে কোথায় গিয়েছিলে, আর তখন শ্যানচি তাকে সত্য বলে না, আর যেটা শুনে চ্যাং সেখান থেকে চলে যায়। আসলে চ্যাং এটা জানতে চাচ্ছিল যে শ্যানচি তাকে এটা বলে কিনা যে সে একটি ছেলের সাথে দেখা করেছিল। তো আমরা দেখতে পাই যে চ্যাং সীমাওয়ের বোনের সাথে সীমাওকে মারা প্ল্যান করে, আর সীমাওয়ের বোন চ্যাংকে সাহায্য করতে চেয়েছিল দুইটি শর্তে। এক নম্বর শর্ত যে চ্যাংকে তার বিয়ে করতে হবে, আর দ্বিতীয় শর্ত যে রাজাকে যে মারবে সে যেন শ্যানচি হয়। তো তখন চ্যাংও তার কথায় রাজি হয়েছিল। এরপরে আমরা সীমাওকে দেখতে পাই, সে একাই বসে থেকে ড্রিঙ্কস করছিল, আর তখনই সে একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা দেখতে পাই যে সীমাও যখন ফরওয়ার্ডপুলেস নদীর তলদেশে বন্দী ছিল তখন সেখানে হ্যান তার খেয়াল রাখতো, অর্থাৎ হ্যানের দায়িত্ব ছিল তাকে খাবার দেওয়া বা তার যাবতীয় কাজ করা। তার মানে সীমাও অনেক আগে থেকে হ্যানকে চিনত, কিন্তু হ্যানের তো স্মৃতি মনে ছিল না, যার জন্যই সে সীমাওকে চিনতে পারছিল না। আর সীমাও আসলে হ্যানকে পছন্দ করত। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে চুনিয়াও আর হ্যান ফিশ স্কেল পাউডারের জন্য রওনা দিবে। তখনই হ্যানের সাথে তার ভাইয়ের দেখা হয়। হ্যান যখন তার ভাইকে কিছু বলতেই যাবে তখন তার ভাই বলে যে আমি মহারাজের হোস্টেস, সে চ্যাংয়ে, হ্যানের জন্য শুভকামনা রইল। হ্যান আসলে তার ভাইকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। হ্যান মনে মনে বলে যে আমার ভাই এখানে কি করছে। তো এরপরে তারা রওনা দিয়ে দেয়। তো এরপরে তারা পৌঁছে যায়। তখন শ্যানচিও সেখানে রাজাকে মারতে চলে এসেছিল। এরপরে চ্যাং এর কাছে একটি সৈন্য এসে বলে যে আমি একটি ঘাতককে দেখেছিলাম, তাই আমি তাকে তীর দিয়ে আঘাত করেছি। তার মানে সেই সৈন্যটি শ্যানচিকে আঘাত করেছে। এরপরে আমরা শ্যানচিকে দেখতে পাই, সে নদীর ধারে এসেছিল। তখন তার সাথে হ্যাং এর দেখা হয়। তখন হেং তাকে বলে যে তুমি রাজাকে মেরো না, কারণ তোমার মাস্টার তোমাকে মারতে চায়। আসলে চ্যাং বলেছিল যে শ্যানচিকে এই কাজ করার পর তাকে মেরে ফেলা হবে, কিন্তু শ্যানচি হ্যাংয়ের কোনো কথাই শোনে না, কারণ সে তো চ্যাংকে অনেক ভালোবাসতো। এরপরে আমরা দেখি যে চুনিয়াও আর চ্যাং চলে আসে ফিশ স্কিল পাউডার নিতে। তো তখন চুনিয়াও সেটি খুঁজে পায়। তখন শ্যানচি সীমাওয়ের ওপর তীর ছুড়ে, কিন্তু সেটি হ্যান দেখতে পায়, যার জন্য সে তার সামনে চলে আসে। তখন সীমাও এটি দেখে সে আবার হ্যানের সামনে চলে আসে, যেটাতে সে আহত হয়ে যায়। আর তখন তারা সৈন্য পাঠিয়ে দেয় সেই ঘাতককে ধরতে। তখন একটি সৈন্য এসে বলে যে তারা একজনকে খুঁজে পেয়েছে। সীমাওয়ের বোন সেই ঘাতককে ধরে এনেছিল। সীমাওয়ের বোন তো মনে করেছিল সেই ঘাতকটি শ্যানচি হবে, কিন্তু যখন সে সেই মেয়েটির মুখ দেখে তখন সে দেখে যে সেই মেয়েটি অন্য কেউ ছিল। আর আমরা তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, হেং শ্যানচিকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, যেটাতে শ্যানচি আর সেখানে যেতে পারে না। এটা দেখে সীমাওয়ের বোন তো অনেক রেগে যায় যে এখানে শ্যানচি কেন নেই। সীমাওয়ের বোন তাদের সৈন্যদের বলে যে এখানে তার সাথে অন্য আরো লোক থাকতে পারে, তোমরা তাদেরও খুঁজে বের করো। এরপর আমরা হ্যানকে দেখতে পাই,
সে সীমাওকে নিয়ে যাচ্ছিল। এরপরে আমরা সীমাওয়ের বোনকে দেখতে পাই, সে তার সৈন্যকে বলছিল যে সেই মেয়েটিকে মেরে শহরের গেটের সামনে যেন ঝুলিয়ে দেয়। অন্যদিকে আমরা শান্তিকে দেখতে পাই, তার জ্ঞান ফিরে আসে। আর শান্তি যখনই দেখে যে সে এখনো সেখানেই ছিল, তখন সে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু তখন হেন তাকে থামায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তাকে মারতে চায়, কিন্তু সেনচি এখানে তার কোনো কথা শুনে না। সেনচি তাকে বলে যে তুমি যদি আর একবারও আমাকে আটকাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। এর পরের দিন শহরের গেটে সেই মেয়েটির লাশকে ঝুলানো হয় আর তখন সেখানে শান্তিও চলে আসে। তখন শান্তি সেটি দেখে অনেক অবাক হয়ে যায়। তখন সে তার মাস্টারের কথা ভাবতে থাকে। তার মাস্টার বলেছিল যে আমরা ব্যর্থ হতে পারি না, আমরা যদি ব্যর্থ হই তাহলে তুমি শুধুমাত্র বোঝা হয়ে থাকবে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এটি ভেবে শান্তি বলে যে তাহলে তোমার সেই প্ল্যান থেকে আমিও বের হলাম না। এরপর আমরা হ্যানকে দেখতে পাই, সে সীমাওয়ের সেবা করছিল। তখন সেখানে চুনিয়াও চলে আসে। চুনিয়াও হ্যানকে সীমাওয়ের এত সেবা করতে দেখে অনেক জেলাস ফিল করে, তার এটা অনেক খারাপ লাগে। এরপরে সে সীমাওয়ের দাসীকে তার মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সীমাওয়ের বোন সীমাওয়ের কাছে আসে তার খবর নিতে। সে এসে বলছিল যে সে তার জন্য প্রার্থনা করেছে সে যেন দ্রুত ঠিক হয়ে ওঠে। তো তখন সেখানে হ্যান চলে আসে। এরপরে হ্যান যখন প্রাসাদ থেকে বাইরে আসে তখন হ্যানের ভাই তাকে ডাক দেয়। তখন চ্যাং হ্যানকে বলে যে তুমি তো এতদিন হারিয়ে গিয়েছিলে, এখন আবার ফিরে আসলে কেন? তুমি যখন বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে তখন থেকে আমাদের রাজ্যে প্রায় বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। যুদ্ধ বিরতি করার জন্য বাবা আমাকে হোস্টেস হিসাবে এখানে পাঠিয়েছে। আসলে হ্যানের সেই বিয়েটি দুটো রাজ্যের শান্তির জন্য চুক্তি করা হয়েছিল, কিন্তু হ্যান যেহেতু বিয়ে থেকে পালিয়েছিল যেটাতে দুটো রাজ্যের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায়। তখন হ্যানের ভাই বলে যে যদি রাজা জানতে পারে যে তুমি সেই মেয়ে যে বিয়ে থেকে পালিয়েছিলে তাহলে কিন্তু আমাদের বিপদ হতে পারে, তাই তুমি সাবধানে থেকো। এই কথা বলে চ্যাং সেখান থেকে চলে যায়। অন্যদিকে চুনিয়াও সীমাওয়ের কিছু সৈন্যদের নিয়ে নদীতে চলে আসে জাল ফেলতে, অর্থাৎ মারমেডকে ধরার জন্য। এরপরে সে জাল ফেলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে মারমেড ধরা পড়ে। রাতের বেলা সীমাও সেই মারমেডটিকে দেখতে আসে। তখন সে সেই মারমেডটিকে দেখে বলে যে তাহলে শেষমেশ আমি আসল মারমেড দেখতেই পেলাম। হ্যানকে এভাবে বিপদে পড়তে দেখে শ্যানচির তো অনেক খারাপ লাগছিল, কিন্তু সে কিছু করতে পারে না। তখন সীমাও হ্যান আর চুনিয়াওকে বলে যে তোমরা যেহেতু তোমাদের প্রতিশ্রুতি পূরণ করেছো এবং আমাকে মারমেড ধরতে সাহায্য করেছো, তাই আমি তোমাদেরকে ভালোভাবে পুরস্কৃত করব। তোমরা কি চাও আমি তোমাদেরকে তাই দিব। তখন চুনিয়াও বলে যে আমরা কিছু চাই না, আমাদের শুধু একদিনের মধ্যে এখান থেকে যেতে দাও। তখন সীমা বলে যে ঠিক আছে, তবে আমি মারমেড ধরার জন্য বিশেষভাবে একটি সেলিব্রেশন পার্টি রেখেছি, তোমরা দুজন আমাকে প্রত্যাখ্যান করতে পারো না। তখন তারা দুজনও রাজি হয়ে যায়। এরপরে রাতের বেলা চুনিয়াও সেই মারমেডটি অর্থাৎ হেনকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু সে যখনই হেনকে বাঁচাতে যাবে তখন সে দেখে যে কেউ তাকে বাঁচাতে এসেছে। আসলে সেটা শ্যানচি ছিল, যেটা দেখে চুনিয়াও আর কিছু করে না। শ্যানচি যখন হেনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যাবে তখনই সেখানে চ্যাং চলে আসে। সে তাদের দিকে তীর ছুড়ে, তখন সেই তীরে হেং আহত হয়ে যায় আর এটা দেখে শ্যানচি হেং এর সামনে চলে আসে। তখন চ্যাং এটি দেখে শ্যানচির দিকেও তীর ছুড়ে আর এটি চুনিয়াও দেখে শ্যানচিকে চুনিয়াও বাঁচিয়ে নেয়। আর তখন শ্যানচি হেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে শ্যানচি হেংকে নিয়ে নদীর ধারে নিয়ে আসে আর তখন সে তাকে একটি মেডিসিন দিয়ে বলে যে এটি নিরাময়ের ওষুধ, তুমি এখান থেকে এটি নিয়ে তাড়াতাড়ি করে চলে যাও আর কোনোদিনই এখানে ফিরে এসো না। তখন হেন সেনচিকেও তার সাথে যেতে বলে, কিন্তু সেনচি তার সাথে যেতে চায় না। তখন সেনচি সেখান থেকে চলে যায়। সেনচি চলে যাওয়ার পরে চুনিয়াও সেখানে আসে। চুনিয়াওকে দেখে হেন তার উপরে আক্রমণ করে, কারণ চুনিয়াও তাকে বন্দী করেছিল। তখন চুনিয়াও তাকে বলে যে আমি তোমাকে এখানে মারতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এ কথা বলে সে হেনের যে আঘাত ছিল সেটি ভালো করে দেয়। অন্যদিকে সেনচি চ্যাং এর কাছে এসেছিল। তখন চ্যাং সেনচিকে বলে যে তোমার এখানে আসার সাহস কি করে হয়। তখন সেনচি চ্যাংকে বলে যে আমাদের পরিকল্পনায় মারামেডির সাথে তো কোনো সম্পর্ক নেই, কেন তাহলে তুমি তাকে ধরতে চাও? তখন চ্যাং বলে যে তুমি কেন তাকে বারবার বাঁচাচ্ছ? তুমি কি চাও যে আমরা ধরা পড়ি, আমরা ব্যর্থ হই? তো তখন চ্যাং শ্যানচির উপরে অনেক রাগারাগি করে, যেটাতে শ্যানচি বলে যে যেহেতু তুমি আমার উপরে এত রেগে আছো তাহলে নাও এই ছুরিটি নাও আর আমাকে মেরে ফেলো। এই দৃশ্য আবার সীমাওয়ের বোনের দাসী দেখছিল। এরপরে সেই দাসীটি সীমাওয়ের বোনকে সে সকল তথ্য বলে দেয়। এই কথাগুলো শুনে সীমাওয়ের বোন বলে যে চ্যাং যদি তার দাসীর প্রতি এত নির্মমী হয় তাহলে সে তাকে মেরে ফেলছে না কেন। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে একটি জায়গায় এসেছিল। সে বলে যে আমরা তো চুক্তি করেছিলাম যে সেই মারমেডটিকে ছাড়ার পরে আমি আর চুনিয়াও এখানেই দেখা করব, তাহলে সে এখানে নেই কেন? তো সে যখন সেখানে দাঁড়িয়ে ছিল তখন সে কিছু শব্দ পায় আর সে তাকিয়ে দেখে যে পুকুরে একজন গোসল দিচ্ছে আর তখন সে দেখে যে সেটি একটি মারমেড ছিল।
আর সেই মারমেডটি আর কেউ নয় বরং শ্যানচি ছিল। আর তখন সে শ্যানচিকে দেখে বলে যে তাহলে তুমি সেই রেড ফেদার মারমেড। আসলে চুনিয়াও আর হ্যান মনে করেছিল হেংই হচ্ছে সেই রেড ফেদার মারমেড, যেটাতে তারা তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা জানতো না যে শ্যানচি আসলে রেড ফেদার মারমেড। তো তখন শ্যানচি হেনকে দেখে তার কাছে আসে আর সে তার গলা টিপে ধরে। তখন হ্যান বলে যে আমি তোমার সত্যটা কাউকে বলবো না, আমাকে ছেড়ে দাও। তখন শ্যানচি বলে যে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। তখন হ্যান বলে যে কারণ আমি হচ্ছে লটল্যান্ড কিংডমের রাজকন্যা, আমি চ্যাংয়ের বোন। এই কথা শুনে শ্যানচি তাকে ছেড়ে দেয়। তখন শ্যানচি বলে যে তাহলে তুমি সেই রাজকন্যা যে বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে? তখন হ্যান বলে যে হ্যাঁ। তখন হ্যান বলে যে কিন্তু আমার একটি কারণও ছিল। এরপরে হ্যান সকল ঘটনা তাকে খুলে বলে। তারা দুজন একসাথে অনেক কথা বলে আর হ্যান তাকে বলে যে আমি তোমাদের এই পরিস্থিতিতে ফেলতে চাইনি, যেটার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। অন্যদিকে চুনিয়াও হ্যাং এর সাথে কথা বলছিল। হ্যাংও তাকে সত্যিটা বলে না। হ্যাং বলে যে সেই রেড ফেদার মারমেড। আর তখন চুনিয়াও বলে যে আমি তোমার হৃদয়ে এক ফোঁটা রক্ত নেব আমার রাজ্যের লোকেদের বাঁচানোর জন্য। আর তখন হ্যাং বলে যে আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে, সেটা হলো তোমাকে শ্যানচিকে আমার কাছে এনে দিতে হবে। তো তখন চুনিয়াও তার শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে হ্যান শ্যানচিকে বলছিল যে আমি আর চুনিয়াও তোমাকেই খুঁজছিলাম। 100 স্পিরিট পুলে অনেক সংকট রয়েছে, আর যেটা সমাধান করতে হলে তোমার হৃদয়ের এক ফোঁটা রক্ত লাগবে, কিন্তু এই রক্তের ফোঁটা কি তোমাকে আঘাত করবে? তখন শ্যানচি বলে যে হ্যাঁ। তখন শ্যানচি বলে যে আমার হৃদয় থেকে এক ফোঁটা রক্ত নিলে আমি গুরুতর আহত হব, আমাকে সুস্থ করতে 3 বছর সময় লাগবে। তখন শ্যানচি বলে যে তুমি চিন্তা করো না, আমি অতটাও স্বার্থপর নই, আমি আমার রক্ত তোমাকে দেব, কিন্তু আমাকে প্রথমে আমার কাজ শেষ করতে হবে, দয়া করে তুমি কিছুদিন অপেক্ষা করো। তখন হ্যান বলে যে ঠিক আছে। তো এর পরের দিন সকালে চুনিয়াও যখন দাঁড়িয়ে ছিল তখনই সেখানে সীমাও তার সৈন্যদের নিয়ে চলে আসে। আর তখন এটি থেকে চুনিয়াও তাকে বলে যে এটির মানে কি। আর তখন সীমাও বলে যে তুমি গতকাল রাতে আমার মারমেডকে ছেড়ে দিয়েছো। তখন চুনিয়াও বলে যে আমি তো গতকাল সেই মারমেডটিকে ধরলাম, আর এরপরে অপ্রত্যাশিত ভাবে তোমার মারমেডটি চলে যায়, আর এটাতে আমার কি দোষ? তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তখন সীমা বলে যে শুধু তুমি এই প্রাসাদে মারমেড ধরতে পারো, তার মানে অবশ্যই তুমি তাকে ছেড়ে দিতে পারো। তখন সীমাও চুনিয়াওকে ধরতে বলে। আর তখনই কিছু ডেমন হান্টার চলে আসে, যাদেরকে সীমাও নিয়োগ করেছিল, কারণ সীমাও তো এখানে মানুষ হওয়ার নাটক করছিল, যার জন্য সে ডেমনকে ধরার জন্য ডেমন হান্টার নিয়ে আসে। আর তখন সেখানে হ্যান চলে আসে। তখন হ্যান এসে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। তখন চুনিয়াও বলে যে তোমার প্রিয় রাজা আমাদের ধরতে চাচ্ছে মারমেডকে ছাড়ার জন্য। তখন সীমা বলে যে আমি শুধুমাত্র তোমাকে ধরতে যাচ্ছি, হ্যানসাংকে নয়। হ্যানসাং তো এত খাঁটি, সে কিভাবে তোমার সাথে এই কাজ করতে পারে? তখন হ্যানসাং সীমাওকে চুনিয়াওকে ছেড়ে দিতে বলে, কিন্তু সীমাও শোনে না। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো তারা ফাইট করে চুনিয়াওকে হারাতে পারে না। তো সীমা যখন হ্যানকে নিতে যায় তখন চুনিয়াও তাকে সেখান থেকে দূরে ঠেলে দেয়, আর যেটাতে সীমা একটু আহত হয়। আর যেটা দেখে হ্যান তাড়াতাড়ি করে সীমার কাছে যায় আর চুনিয়াওকে বলে যে তারা তো সাধারণ মানুষ, তুমি কি তাদেরকে মেরে ফেলতে চাও নাকি? তুমি এভাবে তাকে আঘাত করছো কেন? আর তখন হ্যান সীমাও এর অনেক যত্ন নিতে থাকে, যেটি দেখে চুনিয়াও এর অনেক খারাপ লাগে। তো তারা যখন কথা বলছিল তখনই হ্যান অনেক অসুস্থ ফিল করে, আর তখন সে অজ্ঞান হয়ে যায়। আর এরপর তাকে বৌদ্ধ দিয়ে দেখানো হয়। আর তখন বৌদ্ধ বলে যে তার নারী তো শান্ত আছে, কিন্তু তার আসলে কি অসুখ হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, আমি তার চিকিৎসা করতে পারবো না। আর তখন এই কথা শুনে সীমাও অনেক রেগে যায়। আসলে এটি হ্যানের উপরে কালো জাদুর প্রভাব ছিল। একদিন 100 স্পিড পুলে কিছু অশুভ শক্তি হ্যানকে আঘাত করেছিল, যেটার থেকে তার এই রোগটি হয়েছে। আর তখন চুনিয়াও টিচার ইনের কথা ভাবে, যে টিচার ইন তাকে বলেছিল যে নাইওয়ান কিংডমে একজন বৃদ্ধ মহিলা রয়েছে যিনি কিনা সকল ধরনের রোগের চিকিৎসা করতে পারেন। তো এরপর চুনিয়াও আর সীমাও হ্যানকে নিয়ে সেই বৃদ্ধ মহিলার কাছে যেতে থাকে। তো এরপরে তারা সেখানে পৌঁছে যায়। তো এরপরে তারা সেই বৃদ্ধ মহিলার কাছে আসে। তখন সেই মহিলাটিকে দেখে সীমাও বলে যে একেই সবাই বৃদ্ধ মহিলা বলে, আমি তো মনে করেছিলাম যে অনেক বৃদ্ধ হবে, কিন্তু এ তো একটি ছোট্ট মেয়ে। আর তখন সেই মেয়েটি বলে যে তুমি কি আমার আসল চেহারা দেখতে চাও? এই কথা বলে সে তার আসল চেহারা দেখে, যেটি দেখে সীমা অনেক ভয় পেয়ে যায়। আর তার সাথে সাথে হ্যানও অনেক ভয় পায়। তো তখন সেই মহিলাটি হ্যানকে এসে বলে যে তুমি কি অসুস্থ নাকি? তখন হ্যান বলে যে তুমি কিভাবে জানলে? তখন সেই মেয়েটি বলে যে তোমার কাছে চরম ইনের গন্ধ, অর্থাৎ মানুষের গন্ধ। আর তখন সে চুনিয়াওকে বলে যে তোমার কাছে পৌষাচিক আত্মার গন্ধ। এরপরে সে সীমার কাছে এসে বলে যে তোমার কাছে শয়তানের গন্ধ। এই কথা শুনে হ্যান বলে যে কি শয়তানের গন্ধ? তখন সে মহিলাটি টেকনিক করে বলে যে আসলে পৃথিবীর সব রাজাই শয়তান, মানে সে তাদেরকে বুঝতে দিল না। তার মানে এই মহিলাটি সীমার বিষয়ে সকল কথাই জানে। এরপরে চুনিয়াও সেই মহিলাটিকে বলে যে যেহেতু আপনি এত শক্তিশালী তাহলে তো আপনি তার চিকিৎসা করতেই পারেন। তো তখন সেই মহিলাটি হ্যানকে অজ্ঞান করে দেয়। আর তারপরে সে হ্যানের রোগ নির্ণয় করে বলে যে চুনিয়াও হ্যানের সারমর্ম চুষছে, আর যেটাতে সে হ্যানকে অনেক দুর্বল করে দিচ্ছে। আর তখন চুনিয়া বলে যে তাহলে এটা সমাধান কি?
আর তখন সেই মহিলাটি একটি পোকার উদাহরণ দিয়ে বলে যে এই পোকাটি দুইটি একসাথে থাকলে তারা একে অন্যকে বিষাক্ত করে, আর এটিকে সমাধান করার উপায় হলো যে তাদেরকে আলাদা করে দেওয়া, অর্থাৎ চুনিয়াও আর হ্যানকে আলাদা হতে হবে। তখন সেই মহিলাটি তাকে বলে যে আমি হ্যানের শক্তি বাড়ানোর জন্য কিছু ওষুধ দিতে পারি, তবে সেটার জন্য কিছু লাগবে। তখন চুনিয়া বলে যে কি লাগবে? তখন সেই মহিলাটি বলে যে তোমার কিছু শক্তি নিব আমি। তখন এটাতে চুনিয়াও রাজি হয়ে যায়। তখন সেই মহিলাটি হ্যানের জন্য ওষুধ আনতে চলে যায়, আর তখন সীমাও তার সাথে যায়। সীমাও এসে সেই মহিলাটির সাথে কথা বলে। তখন সেই মহিলাটি বলে যে তুমি আমার কাছে কি চাও? তখন সীমা বলে যে তুমি আমাকে সেই রাক্ষস রাজাকে অর্থাৎ চুনিয়াওকে মারার জন্য সাহায্য করো। আর তখন মহিলাটি বলে যে তুমি এর বিনিময়ে আমাকে কি দিবে? তখন সেই মহিলাটি বলে যে হ্যানের মানসিক শক্তি আর চুনিয়াওয়ের মানসিক শক্তি একে অপরকে গ্রাস করে, আমি তাকে ধীরে ধীরে বিষ দিয়ে তার আত্মাকে গ্রাস করতে পারি। তখন সীমা বলে যে তাহলে এটা একটা ডিল থাকলো। তো এরপরে আমরা দেখতে পাই যে হ্যান আর চুনিয়াও বাজারে এসেছিল ঘুরতে। তখন সেখানে হ্যান একটি হেয়ারপিন পছন্দ করে, যেটা চুনিয়াও তাকে নিয়ে দেয় না, যেটাতে সে রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরে চুনিয়াও সেটি কিনে নেয়। এরপরে তারা প্রাসাদে ফিরে আসে। ওই দিনই মিড অটম ফেস্টিভ্যাল ছিল, যেটাতে সীমাও হ্যানের জন্য অনেক আয়োজন করে। হ্যান যখন একা দাঁড়িয়েছিল তখন সেখানে সীমাও একটি লাইট নিয়ে চলে আসে। সেই লাইটটি চাঁদের মতো দেখতে ছিল। সে তখন সেটি হ্যানকে দেয়, আর তখন হ্যান এটি দেখে অনেক খুশি হয়। এরপর সীমা হ্যানকে নিয়ে একটি জায়গায় চলে আসে, আর তখন সেখানে চুনিয়াও এসেছিল। আসলে চুনিয়াও হ্যানকে সেই হেয়ারপিনটি দেওয়ার জন্য এসেছিল। তো সীমাও হ্যানকে তার পুরো শহরটি দেখাতে থাকে, আর এরপরে সে হ্যানকে প্রপোজ করে। সে তাকে প্রপোজ করার সাথে সাথে কিস করে, আর যেটি চুনিয়াও দেখে ফেলেছিল সে সেটি দেখে সেখান থেকে চলে যায়। আর তখন হ্যান তাকে বলে যে তুমি এটা কিভাবে করতে পারো? তখন হ্যানও সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা শ্যানচিকে দেখতে পাই, সে তার মাস্টারের গোসলের জন্য প্রস্তুতি করছিল। আর তখন চ্যাং তাকে বলছিল যে সে যেন তার কাপড় খুলতে সাহায্য করে, আর এরপরে শ্যানচি তাকে তার কাপড় খুলতে সাহায্য করে। তখন চ্যাং শ্যানচিকে বলে যে তুমি সব সময় মারমেডদের বাঁচাও, এটি হয়তো বা সমজাতীয় আবেগ কিংবা অন্য কোনো আবেগ। তখন শ্যানচি বলে যে তুমি ভুল বুঝছো, সেটি আমার শুধুমাত্র সহানুভূতিতা ছিল, আমার মনে তো সর্বদা একটি ব্যক্তি আছে। আর তখনই চ্যাং তাকে জিজ্ঞাসা করে যে কে সে? তখনই চ্যাং শ্যানচিকে বলে যে তুমি যাকে পছন্দ করো সেটা কি আমি? তখন শ্যানচিও আর তার কথা লুকিয়ে রাখতে পারে না, সেও বলে যে হ্যাঁ। তো এরপরে তারা কিস করে। এরপরে চ্যাং সীমাওয়ের বোনের সাথে দেখা করে, আর আমরা দেখতে পাই যে সীমাওয়ের বোনও জেনে গিয়েছিল যে হ্যান চ্যাং এর বোন ছিল। তখন চ্যাং তার কাছে ক্ষমা চাই তাকে এটি না বলার জন্য। তখন সীমাওয়ের বোন বলে যে তুমি সবসময় আমাকে মিথ্যা বলছো, তুমি আমাকে কি মনে করো? আর তখন চ্যাং বলে যে আমার মনে তোমার জায়গা সবার থেকে উঁচু। আর তখন সীমাওয়ের বোন বলে যে তুমি তো জানোই যে আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভাইও হ্যানকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়, আর আমি আমার ভাইয়ের কাছে এটি বলতে চাই যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও এটাতে মানা করতে পারো না। আর তখন চ্যাংও এটাতে রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল না যে তার পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটুক। সে তার পরিকল্পনাকে বাঁচাতে রাজি হয়ে যায়। আর তখন চ্যাং সীমাওয়ের বোনকে বলে যে তুমি কি আমাদের মধ্যেকার মেন চুক্তি ভুলে গেছো নাকি? তুমি যদি সীমাওকে মারতে পারো তাহলেই তো তুমি মেন রানী হবে, আর আমি তোমাকে তো অবশ্যই বিয়ে করব। এরপরে আমরা দেখতে পাই যে সেই পার্টিটি চলছিল যেটি সীমাও রেখেছিল। তো চুনিয়াও তো হ্যানের সাথে কোনো কথাই বলছিল না, সে তাকে ইগনোর করা শুরু করে। তো সেই অনুষ্ঠানে সীমাওয়ের বোন সীমাওকে বলে দেয় যে তাকে যে মেয়েটি বিয়ে করতে এসেছিল এবং বিয়ে থেকে পালিয়েছিল সেটা হ্যান চ্যাং ছিল, অর্থাৎ হ্যান ছিল। এখানে সীমাওয়ের বোনের সাথে হ্যানের ভাইও সায় দেয়। তো তাদের সকল কথা শুনে সীমা বলে যে তাহলে ঠিক আছে, আমি হ্যানকে আবারও বিয়ে করব। আর তখন সীমা হ্যানের কাছে এসে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি রাজি তো? আর তখন হ্যান মনে মনে ভাবে যে যদি আমি রাজাকে সবার সামনে প্রত্যাখ্যান করি তাহলে কি হবে। আর হ্যান যখন কিছু বলতেই যাবে তার আগেই তার ভাই বলে যে তার তরফ থেকে আমি মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি। তার মানে হ্যান রাজি হয়ে গিয়েছে, এটাই সে বুঝতে চাচ্ছিল। আর তখন হ্যান তার ভাইয়ের খাতিরে কিছুই বলে না। তো এর পাশাপাশি চ্যাং সীমাওয়ের কাছে সীমাওয়ের বোনকেও বিয়ে করার অধিকার চায়, আর তখন সীমাও তাকে সেই অধিকার দিয়ে দেয়। এটি দেখে শ্যানচির অনেক খারাপ লাগে। তো প্রাসাদ থেকে চুনিয়াও বের হয়ে আসার পরে হ্যান তার সাথে কথা বলে। চুনিয়াও হ্যানের উপরে অনেক রেগেছিল, কারণ সে সীমাওকে বিয়ে করতে চেয়েছে। তখন হ্যান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু চুনিয়াও কোনো কথা শুনে না। তখন চুনিয়াও আরো বলে যে তুমি শুধুমাত্র আমার বোঝা যে আমাকে আটকে রেখেছে। আসলে চুনিয়াও তো তার উপর রেগেছিল, এটি একটি কারণ ছিল। আর আরো একটি কারণ ছিল যে চুনিয়াওয়ের তো তার কাছ থেকে আলাদা হতেই হতো, কারণ তার রোগ যদি ঠিক করতে হয় তাহলে তার কাছ থেকে আলাদা হতে হবে, যার জন্য সে আরো জোর দিয়ে এমনটা করছিল। তো তখন চুনিয়াওয়ের কথা হ্যান অনেক খারাপ বোধ করে। তখন হ্যান চুনিয়াওকে বলে যে তাহলে তোমার কথা মতোই হোক, এখন থেকে আমরা আলাদা পথে যাব। এই কথা বলে সে চলে যায়। তো এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে চুনিয়াও সীমাওয়ের সাথে কথা বলেছিল।
সীমাও আসলে চুনিয়াকে অনেক আগেই বলে দিয়েছিল যে সে হ্যানকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিবে, আর হ্যান যদি সেখানে রাজি হয়ে যায় তাহলে তো সে তাকে বিয়ে করবে, আর সে রাজি না হলে করবে না। আর চুনিয়াও হ্যানের কথা ভেবে তাকে আর কিছু বলে না। অন্যদিকে হ্যান বসে বসে চুনিয়ার কথা মনে করে কান্না করছিল। এরপরে চুনিয়াও হ্যানের কাছে আবারও আসে, আর সে হ্যানকে একটি জিনিস দেয় আর তাকে বলে যে এটি অশুভ আত্মা থেকে তোমাকে রক্ষা করবে। তো তারা যখন আরো কথা বলতে যাবে তখনই সেখানে সীমাও চলে আসে। তো এরপরে চুনিয়াও তার ঘরে ছিল, আর তখন সে সীমাওকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করে। আসলে সে সীমাওকে সন্দেহ করছিল, কারণ সেই মহিলাটি সীমাওকে বলেছিল যে তার কাছে শয়তানের গন্ধ পাচ্ছে, আর তা বাদেও সে আরো কিছু লক্ষণ পেয়েছিল যেটাতে সে সীমার উপর সন্দেহ করে। আর সীমাও প্রতিবারই হ্যানকে চাচ্ছিল, এটাও তার ভালো লাগে না। তখন চুনিয়া বুঝতে পারে যে সীমার মধ্যে কোনো তো একটা ভুল আছেই, আর তখন সে বলে যে আমি বুঝতে পেরেছি সীমাওয়ের মধ্যে কোনো একটা ঘাবলা আছে, যেটার জন্য আমি এখান থেকে যেতে পারি না। এই কথা বলে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সুন্দর সুন্দর ড্রামা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।